তো আমরা ফিনান্স প্রথম পত্রের 6 নম্বর অধ্যায়টা করতেছি, রাইট? আমরা সবাই জানি এই অধ্যায় সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা সবারই আছে। অধ্যায়টার নাম হলো দীর্ঘমেয়াদী অর্থায়ন, তাই না? অর্থাৎ একটা কোম্পানি যদি 5 বছর বা তার চেয়ে বেশি সময়ের জন্য অর্থ সংগ্রহ করতে চায়, সেটাকে আমরা কি বলবো স্যার? দীর্ঘমেয়াদী অর্থায়ন। ওকে, সাধারণত একটা কোম্পানি নতুন কোনো প্রকল্প গ্রহণের জন্য অথবা তাদের ব্যবসাটাকে আরও বড় করার জন্য, এক্সপান্ড করার জন্য বা আধুনিকায়নের জন্য কি করে? এই দীর্ঘমেয়াদী অর্থায়ন করে থাকে। তো দীর্ঘমেয়াদী অর্থায়ন করার জন্য কোম্পানি অনেকগুলো উৎস বা অনেকগুলো সোর্স ব্যবহার করতে পারে, যেগুলোকে আমরা সোর্সেস অফ লং টার্ম ফাইন্যান্সিং বলি অথবা দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস বলি। ওকে, তো এরকম অনেকগুলো উৎস আছে, যেমন সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, সংরক্ষিত আয়। এরা সবাই হচ্ছে একটা কোম্পানির দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। তো আমরা যে অধ্যায়টা করতেছি দীর্ঘমেয়াদী অর্থায়ন, এখানে কিন্তু অনেক 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 কিছু নিয়ে আলোচনা করা উচিত, তাই না? এই যে অনেকগুলো উৎস বললাম দীর্ঘমেয়াদী অর্থায়নের, এই অনেকগুলো উৎসকে আমরা মিললে 2 ভাগ করতে পারি। কয় ভাগ? 2 ভাগ। যেমন সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সংরক্ষিত আয়, এই তিনটাকে আমরা বলি মালিকানা উৎস, দীর্ঘমেয়াদী অর্থায়নের মালিকানা উৎস। বন্ড, ডিবেঞ্চার, ঋণ, বন্ধকি ঋণ, এইগুলোকে আমরা কি বলে থাকি? ঋণকৃত উৎস। কি বলে থাকি? ঋণকৃত উৎস। তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়নের যতগুলো উৎস আছে, সবগুলো উৎসকে আমরা কয় ভাগ করতে পারি? 2 ভাগ। মালিকানা উৎস, আরেকটা কি? ঋণকৃত উৎস। মালিকানা উৎসগুলো কি কি? সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সংরক্ষিত আয়। এই উৎসগুলোকে নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব না, যদিও এগুলো নিয়েও আলোচনা করা উচিত, বাট তোমাদের সিলেবাসটাকে শর্ট করার জন্য এই দীর্ঘমেয়াদী অর্থায়নের মালিকানা উৎসগুলোকে আলোচনা করা হয় নাই। তাহলে কোন উৎসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে? ঋণকৃত উৎসগুলোকে নিয়ে। কোন উৎস? ঋণকৃত উৎসগুলোকে নিয়ে। তো ঋণকৃত উৎস কোনগুলা? বন্ড, ডিবেঞ্চার, তারপরে হলো কি ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, এইগুলো হচ্ছে কি ঋণকৃত উৎস। তো এই ঋণকৃত উৎসগুলোর শুধুমাত্র বন্ড এবং ডিবেঞ্চারকে নিয়ে এই অধ্যায়টা আলোচনা করা হয়েছে। তো দেখো, এই অধ্যায়টাতে কিন্তু অনেক 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 কিছু নিয়ে আলোচনা করা উচিত ছিল, বাট সব কিছু নিয়ে আলোচনা করা হয় নাই। অধ্যায়টাকে কনসাইজ করার জন্য, ছোট্ট করার জন্য, সংক্ষিপ্ত করার জন্য শুধুমাত্র কী নিয়ে আলোচনা করা হয়েছে? বন্ড ও ডিবেঞ্চার নিয়ে। কী নিয়ে? বন্ড ও ডিবেঞ্চার নিয়ে। এই কারণে আমরা অনেকেই এই দীর্ঘমেয়াদী অর্থায়নকে বন্ড মূল্যায়ন বা ডিবেঞ্চার মূল্যায়ন বা বন্ড অধ্যায় নামেও আমরা ডেকে থাকি। ওকে, সংক্ষেপে অধ্যায়টাকে আমরা কি বলি? বন্ড। ওকে, তো এখন আসো, আমাদের সবার জানতে হবে যে বন্ড বেসিক্যালি কি। আচ্ছা, এখানে আমরা যারা আছি সবাই তো জানি যে আমরা যদি কাউকে ঋণ দেই বা কারো কাছ থেকে যদি ঋণ নেই, এই ঋণ নেওয়ার জন্য আমরা ঋণের একটা প্রমাণপত্র বা একটা দলিল প্রস্তুত করি, রাইট? যেটাকে আমরা এক কথায় কি বলতে পারি? ঋণপত্র। কি বলতে পারি? ঋণপত্র। ধরো আমি তোমার থেকে যদি 5 লাখ টাকা ঋণ নেই, অবশ্যই এটার একটা ডকুমেন্টস থাকবে। বা তুমি যদি ব্যাংকের কাছ থেকে টাকা 10 লাখ টাকার ঋণ নাও, অবশ্যই এই ঋণের কি থাকবে? একটা ডকুমেন্টস থাকবে। ঠিক তেমনি একটা কোম্পানি যখন দেশের সমস্ত জনসাধারণের নিকট থেকে ঋণ নেয়ার উদ্দেশ্যে কোনো ঋণের দলিল বাজারে ছাড়ে, এই ঋণের দলিলটাকে আমরা বন্ড বলি। কি বলি? বন্ড বলি। আবার অনেক সময় এই ঋণের দলিলটাকে আমরা ডিবেঞ্চারও বলি। কি বলি? ডিবেঞ্চারও বলি। ওকে, তাহলে একটা কোম্পানি যখন দেশের জনসাধারণের নিকট থেকে ঋণ গ্রহণ করার উদ্দেশ্যে কোনো ঋণপত্র বাজারে ইস্যু করে বা বাজারে ছাড়ে বিক্রি করার উদ্দেশ্যে, ওই ইস্যুকৃত ঋণপত্রটাকে আমরা বন্ড বলবো। কি বলবো? বন্ড বলবো, যদি এই ঋণপত্রটা বা এই ইস্যুকৃত ঋণপত্রটা জামানতযুক্ত হয়। কি হয়? জামানতযুক্ত হয়। আর এই ইস্যুকৃত ঋণপত্রটা যদি জামানতবিহীন হয়, তখন আমরা তাকে বন্ড বলবো না, আমরা কি বলবো? ডিবেঞ্চার। ওকে, তাহলে বন্ড কি? বন্ড হলো জামানতযুক্ত ঋণের দলিল, যা কোম্পানি জনসাধারণের নিকট ইস্যু করে তার দীর্ঘমেয়াদী প্রয়োজন পূরণের উদ্দেশ্যে ঋণ গ্রহণ করে থাকে। আবার যদি তোমাকে প্রশ্ন করা হয় ডিবেঞ্চার কি? ডিবেঞ্চারও হলো জামানতবিহীন ঋণের দলিল, যা কোম্পানি ইস্যু করে জনসাধারণের কাছ থেকে দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে থাকে। বুঝতে পারছো? তাহলে আমরা যা কিছু বললাম সব কিছুকে আমরা যদি কনসাইজ করি, তাহলে আমরা কি বলতে পারি? যে একটা কোম্পানি জনগণের কাছ থেকে ঋণ নেওয়ার উদ্দেশ্যে ঋণের পরিমাণ,
সুদের হার, ঋণের মেয়াদকাল, ঋণ পরিশোধের শর্ত, হ্যাঁ, ঋণ গ্রহীতার স্বার্থ, হ্যাঁ, এই সমস্ত তথ্য উল্লেখ করে, হ্যাঁ, যে ঋণের দলিল বা ঋণপত্র ইস্যু করে, ওই ঋণের দলিল বা ঋণপত্রকে আমরা বন্ড বা ডিবেঞ্চার বলি। যদি ইস্যুকৃত ঋণপত্রটা জামানতযুক্ত হয়, সেক্ষেত্রে জামানতযুক্ত ঋণের দলিলটাকে আমরা বলবো বন্ড। যদি ইস্যুকৃত ঋণের দলিলটা জামানতবিহীন হয়, এই জামানতবিহীন ঋণের দলিলটাকে আমরা বলবো কি স্যার? ডিবেঞ্চার। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই দীর্ঘমেয়াদী অর্থায়ন অধ্যায়ে আমরা কী নিয়ে আলোচনা করব? বন্ড বা ডিবেঞ্চার। এই অধ্যায়ে করণীয়গুলো কি? আমরা এই অধ্যায়ে কি কি কাজ করব? ওকে, দেখো, এই অধ্যায়ে আমরা যা যা কাজ করব তার একটা শর্ট লিস্ট এখানে করা হয়েছে। প্রথমত, এই অধ্যায়ের সবচেয়ে বেশি আমরা যে কাজটা করে থাকি সেটা হলো আমরা বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করে থাকি। ওকে স্যার, আমরা কি করে থাকি? বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করে থাকি। দেখো, এই অধ্যায়টা যখন তুমি করবা বা এই অধ্যায়ের ম্যাথগুলো যখন তুমি করবা, তখন আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি যে একটা বন্ডের সাথে মিনিমাম কয়টা পক্ষ থাকে? দুইটা পক্ষ। একটা পক্ষ কোম্পানি, যে বন্ডটাকে ইস্যু করে, বিক্রি করে। আরেকটা পক্ষ হলো কি? বিনিয়োগকারী, যারা বন্ডটাকে ক্রয় করে। ওকে, তাহলে একটা বন্ডের সাথে মিনিমাম কয়টা পক্ষ জড়িত আছে? এর মাঝে আরও অনেক আছে, অনেক 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 পক্ষ আছে। হ্যাঁ, ওইগুলা বাদ দিলাম, আমি জাস্ট সহজভাবে বোঝানোর জন্য বলতেছি। যে বন্ডটা ছাড়লো বাজারে, সে হলো কি? ইস্যুকারী কর্তৃপক্ষ। এটা কোম্পানি বা সরকারও হতে পারে, আবার বা অন্য কোনো পক্ষ হতে পারে। আবার যে বন্ডটা কিনলো, সে হচ্ছে কি? বিনিয়োগকারী। তো এই অধ্যায়টা যখন আমরা করব, এই অধ্যায়ের ম্যাথগুলো যখন আমরা সলভ করব, তখন আমরা অলওয়েজ নিজেদেরকে বিনিয়োগকারী মনে করব। আমরা কি? বিনিয়োগকারী। তার মানে আমরা আমাদের সঞ্চিত টাকা পয়সা নিয়ে বন্ড বাজারে যাব, গিয়ে ওই বন্ড বাজারে অনেক 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 কোম্পানির যে বন্ডগুলো আছে, এই বন্ডগুলোকে যাচাই বাছাই করব, করে আমরা আমাদের সুবিধাজনক মনে হয়, লাভজনক মনে হয় এমন বন্ডগুলো ক্রয় করব। আর এই বন্ডগুলো ক্রয় করার কাছে কি বলা হবে? বন্ডে বিনিয়োগ করা। যদি বলা হয় যে বন্ডে বিনিয়োগ করা হলো, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো আমরা হচ্ছে বিনিয়োগকারী, আমরা আমাদের টাকা দিয়ে বন্ড বাজারে গিয়ে বন্ড কিনেছি। এই যে আমরা আমাদের টাকা দিয়ে বন্ড কিনলাম, এই বন্ড কেনার কাজটাকেই কি বলা হচ্ছে? বন্ডে বিনিয়োগ। শেয়ারে বিনিয়োগ কী হবে তাহলে? আমরা যদি আমাদের টাকা দিয়ে শেয়ার কিনি, এই শেয়ার কেনাটাকে বলা হবে কি? শেয়ারে বিনিয়োগ। সেম আমরা যদি ডিবেঞ্চার কিনি, এটাকে কি বলা হবে? ডিবেঞ্চারে বিনিয়োগ। তো শেয়ার ক্রয়, বন্ড ক্রয়, ডিবেঞ্চার ক্রয়, এই কথাগুলোকে আমরা কি বলতে পারি? বিনিয়োগ। কি বলতে পারি? বিনিয়োগ। তো আমরা কি কোম্পানি? আমরা কি বন্ড ইস্যু করতেছি? উত্তর হলো না। এই অধ্যায়টা যখন করবা, তখন নিজের পজিশনটাকে স্পেসিফিক করতে হবে, স্পেসিফাই করতে হবে। তাহলে আমাদের পজিশন হলো আমরা কি স্যার? বিনিয়োগকারী। আমরা কি? বিনিয়োগকারী। এখন আমরা যে বিনিয়োগকারী, আমরা যে বন্ড কিনবো, আমরা কি অযথা কিনবো? আমরা কি এমনি এমনি বন্ড কিনবো? নাকি বন্ড কেনার জন্য আমাদের উদ্দেশ্য আছে? হ্যাঁ, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? আয় করা। উদ্দেশ্য কি? আয় করা। আমরা যে বন্ড এখন কিনবো, এই বন্ডটা কেনার উদ্দেশ্য হলো যাতে বন্ড থেকে আমরা আয় করতে পারি, যেন বন্ড থেকে আমরা মুনাফা পেতে পারি, রাইট? এখন দেখো, যদি আমরা একটা বন্ড ক্রয় করি, ধরো এটা হলো একটা বন্ড, সাপোজ। বন্ড তো ঋণের দলিল, তো আগে আসলে দলিলের মধ্যেই ছিল। তোমরা ওই যে দলিল দেখছো না, 100 টাকার স্ট্যাম্প, 500 টাকার স্ট্যাম্প। তো আগেরকার দিনের বন্ডগুলো ওই রকম স্ট্যাম্পের মতোই থাকতো। হ্যাঁ, কিন্তু এখন এগুলো আর স্ট্যাম্প নেই, এগুলো এখন তোমার জাস্ট কোড হয়ে গেছে, কোড নাম্বারের মতো। যেমন ধরো আমরা টাকাও দেখি, আবার বিকাশেও কি করি? লেনদেন করি না? বিকাশে আমার কত ব্যালেন্স আছে, বিকাশের ব্যালেন্স দিয়ে আমি যে স্বপ্ন থেকে কিন্তু যা খুশি কিনতে পারতেছি, বা বিভিন্ন মেগা শপে গিয়ে আমি কি করতে পারতেছি? শপিং করতে পারতেছি। বাট আমি কি টাকা দেখতেছি চোখে? না। বাট আমি লেনদেন করতে পারতেছি না। তো ওইগুলো জাস্ট বাইনারি ডিজিট, এই তো। তো আগেরকার দিনের বন্ডগুলো টাকার মতো দেখা যেত, বাট এখনকার বন্ডগুলো টাকার মতো দেখা যায় না। এটা ওই বিকাশের মতো কি হয়ে গেছে? হ্যাঁ, ওই মোবাইল ব্যাংকিংয়ের মতো কি হয়ে গেছে? ডিজিট হয়ে গেছে, বাইনারি হয়ে গেছে আর কি। বিষয়টা এমন, বুঝতে পারছো স্যার? তারপরে ধরে নিলাম এটা একটা কি? বন্ড। এই যে বন্ডটা আমরা কিনবো, তো এই বন্ডটা যদি আমরা কিনি, এই বন্ড থেকে আমরা 2 রকমের আর্থিক সুবিধা পাবো। কয় রকমের? 2 রকমের আর্থিক সুবিধা পাবো। এক, আমরা সুদ পাবো। কি পাবো? সুদ পাবো। এটা হলো আমাদের একটা আর্থিক সুবিধা। 2, আমরা মেয়াদকাল শেষে পরিপক্ক মূল্য পাবো। কি পাবো?
পরিপক্ক মূল্য ফেরত পাবো। ওকে, এটা হলো আমাদের আরেকটা আর্থিক সুবিধা। তাহলে আমরা যদি এখন আমাদের টাকা খরচ করে একটা বন্ড কিনি, এই বন্ডটা কেনা হলে এই বন্ড থেকে আমরা কয় রকমের আর্থিক সুবিধা পাবো, কয় রকম ফিনান্সিয়াল বেনিফিট পাবো? 2 রকম ফিনান্সিয়াল বেনিফিট পাবো। যত বছর এই বন্ডটা আমরা আমাদের কাছে রাখবো তত বছর আমরা কি পাবো? সুদ পাবো। তাহলে এইগুলো কি আমাদের আয়, এগুলো আমাদের কি আয়। আবার বন্ডের যে মেয়াদকাল, উল্লেখিত মেয়াদকাল যখন শেষ হয়ে যাবে তখন কোম্পানি আমাদের থেকে বন্ডটা কী করবে? ফেরত নিয়ে নেবে, আর আমাদেরকে কি করবে? বন্ডের মূল্যটা পরিশোধ করে দেবে। ওই যে বন্ডের যে মূল্যটা আমাদেরকে কোম্পানি পরিশোধ করবে ওটার নাম কি? পরিপক্ক মূল্য। তার মানে এই পরিপক্ক মূল্যটাও আমরা পাবো, তাই না? সো এটাও কি আমাদের জন্য আয়, এটাও আমাদের জন্য কি স্যার? আয়। তাহলে একটা বন্ডে যদি আমরা বিনিয়োগ করি, বিনিয়োগকারী হিসেবে আমরা বন্ড থেকে কয় রকমের আয় করতেছি? 2 রকমের আয় করতেছি। 1, আমরা সুদ বাবদ আয় করতেছি। 2, আমরা পরিপক্ক মূল্য বাবদ আয় করতেছি। এখন আমরা এই যে যত সুদ পেলাম, এই সুদ বাবদ আয়ের আমরা যদি প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করি এবং আমরা যে পরিপক্ক মূল্যটা পাবো ভবিষ্যতে, এই পরিপক্ক মূল্যের আমরা যদি প্রেজেন্ট ভ্যালু বের করি এবং এই 2 প্রেজেন্ট ভ্যালুকে আমরা যদি যোগ করি, তাহলে আমরা যেই মানটা পাবো এই মানটাকেই বলা হবে বন্ডের বর্তমান মূল্য। কি বলা হবে স্যার? বন্ডের বর্তমান মূল্য। আমি কি তোমাদের বুঝাতে পেরেছি? সবাই বুঝতে পেরেছো? তাহলে বন্ডের বর্তমান মূল্য কাকে বলে? একটা বন্ডে বিনিয়োগ করা হলে ওই বন্ড থেকে আমরা সুদ বাবদ যে আয় পাবো সে আয়ের বর্তমান মূল্য, এবং মেয়াদকাল শেষে আমরা বন্ড থেকে যে পরিপক্ক মূল্য ফেরত পাবো ওই পরিপক্ক মূল্যের বর্তমান মূল্যের সমষ্টি বা যোগফলকে কি বলা হবে? বন্ডের বর্তমান মূল্য বলা হবে। তাহলে বন্ডের বর্তমান মূল্য মানে হলো বন্ড থেকে আমরা যত আয় করতেছি এই সমস্ত আয়ের বর্তমান মূল্য। ক্লিয়ার? তাহলে বন্ডের বর্তমান মূল্য, এটাকে আমরা বন্ডের প্রকৃত মূল্যও বলতে পারি, অথবা আমরা বন্ডের অন্তর্নিহিত মূল্য বলতে পারি। সংক্ষেপে আমরা কি বলতে পারি? ভিবি। কি বলতে পারি? ভিবি। ওকে স্যার, তাহলে তোমরাই বলো তো, এই যে বন্ডের বর্তমান মূল্য বা বন্ডের প্রকৃত মূল্য বা বন্ডের অন্তর্নিহিত মূল্য বা ভিবি, ভ্যালু অফ বন্ড বা প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড, এটা আমাদের জন্য কি? আয়ের বর্তমান মূল্য। এটা আমাদের জন্য কি? আয়ের বর্তমান মূল্য। আবার বলি, এটা আমাদের জন্য কি? আয়ের বর্তমান মূল্য। এখন বলো তো, বিনিয়োগকারী হিসেবে আমরা সব সময় কি চাইবো? ভিবিটা বেশি হোক। কি হোক? বেশি হোক। যেহেতু ভিবিটা আমাদের জন্য আয়ের বর্তমান মূল্য, সো ভিবি যত বেশি হবে আমাদের আয়ও কি হবে? তত বেশি হবে। ওকে, তাহলে আমরা সব সময় চাইবো যে বন্ডের ভিবি বেশি ওই বন্ডে কি করা? বিনিয়োগ করা। ওকে, আর ভিবি দ্বারা কি বোঝানো হচ্ছে? বন্ডের আয়ের বর্তমান মূল্যকে বোঝানো হচ্ছে। ওকে, এখন দেখো, আমরা যখনই কোনো একটা বন্ড নিয়ে কথা বলবো ওই বন্ডের অবশ্যই কি থাকবে? একটা মেয়াদকাল থাকবে, রাইট? কি থাকবে? মেয়াদকাল। ধরো বন্ডের মেয়াদকাল হলো 10 বছর। কয় বছর? 10 বছর। বন্ডের মেয়াদকাল কয় বছর? তো আমরা আজকে এই বন্ডটাকে কিনলাম এবং এই বন্ডটাকে কিনে বন্ডের যে মেয়াদকাল 10 বছর, অর্থাৎ 10 বছর, এই মেয়াদকাল 10 বছর পর্যন্ত বন্ডটা আমরা আমাদের কাছে রেখে দিলাম। তাহলে কি হবে? 10 বছরে আমাদের মোট যে আয় হবে, এই মোট আয়টাকে আমি যদি প্রতি বছরে গড় করি এবং সেই গড়টাকে আমি যদি পার্সেন্টেজে প্রকাশ করি, এই প্রতি বছরের আয়ের বা গড় আয়ের শতকরা হারটাকে বলা হবে YTM। কি বলা হবে? YTM বা মেয়াদ পূর্তিতে আয়ের হার। আমরা কি বুঝছি নাকি বুঝি নাই? তাহলে আমরা এখন বন্ডটা কিনবো, কেনার পর বন্ডের গায়ে যে মেয়াদকাল উল্লেখ আছে এই মেয়াদকাল পর্যন্ত বন্ডটা আমরা আমাদের কাছে রেখে দিব। ফলে আমরা প্রতি বছর আয় করব। এরকম 10 বছর আমাদের মোট যত আয় হবে এই 10 বছরের মোট আয়টাকে আমরা কি করব? প্রতি বছরে গড় করব। যে 10 বছরের মোট আয় যদি এত হয় তাহলে প্রতি বছরের গড় আয় কত, এবং এই প্রতি বছরের গড় আয়টাকে আমরা আবার কি করব? শতকরায় প্রকাশ করব। কিসে? শতকরায় প্রকাশ করব। তাহলে একটি বন্ড ক্রয় করে বা একটি বন্ডে বিনিয়োগ করে বন্ডটাকে তার মেয়াদকাল পর্যন্ত যদি সংরক্ষণ করা হয়, সেক্ষেত্রে প্রতি বছর যে গড় আয় অর্জিত হবে সে গড় আয়ের
শতকরা হারটাকেই আমরা কি বলবো, মেয়াদ পূর্তিতে আয়ের হার বা ওয়াইটিএম। তাহলে ওয়াইটিএম যদি নির্ণয় করতে চাও, মাস্ট বি যে শর্তটা মানতে হবে সেটা হলো বন্ডের মেয়াদকাল যত, বন্ডটা তোমার কাছে তত বছর থাকতে হবে। ওকে, বাট অনেক সময় কি হয় জানো, একটা কোম্পানি যদিও বন্ড ইস্যু করছে 10 বছরের জন্য, কিন্তু কোম্পানি ধরো শর্ত দিয়ে দেয় যে আমরা চাইলে তোমাকে 10 বছরের আগেই কি করতে পারবো, মূল্যটা পরিশোধ করে দিতে পারবো। তো কোম্পানি এরকমটা অনেক সময় করে। কেন করে আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমি কোম্পানি, তোমরা বিনিয়োগকারী, আমরা তোমার কাছে কি করলাম, বন্ড বিক্রি করলাম। মানে আমি তোমাদের কাছে কি করলাম, বন্ড বিক্রি করলাম, প্রত্যেকের কাছে একটা একটা করে বন্ড বিক্রি করলাম। শর্ত হলো এই বন্ডের জন্য তোমরা সুদ পাবা 10%। কয় পার্সেন্ট? 10%। এবং এই বন্ডটা আমি তোমাদেরকে পরিশোধ করব কয় বছর পর? 10 বছর পর, মেয়াদকাল 10 বছর। ওকে, বুঝছি স্যার। তো প্রতি বছর আমি তোমাদেরকে কয় পার্সেন্ট করে সুদ দিচ্ছি? 10% করে সুদ দিচ্ছি, তাই না? বলো। আচ্ছা, মনে করো কিছুদিন পর এমন হয়েছে বাংলাদেশে মানুষের হাতে প্রচুর টাকা চলে আসছে, বিনিয়োগ করার জায়গা পাচ্ছে না। স্বাভাবিকভাবেই তখন কি হবে, তখন সুদের হারটা কমে যাবে। কি হবে? কারণ সবাই টাকা ঋণ দিতে চাচ্ছে, ঋণ নিতে চাচ্ছে না কেউ। তো এমতো অবস্থায় কী হবে, সুদের হারটা কমে যাবে। তো আমি দেখলাম এখন বর্তমানে বাজারে 7% সুদের হারেই কি পাওয়া যায়, ঋণ পাওয়া যায়। বাট আমি তোমাদেরকে দিচ্ছি কত পার্সেন্ট? 10%। তো আমি একটা চালাকি করলাম, আমি তোমাদেরকে বললাম আচ্ছা ভাই ঠিক আছে, ওকে, আমার তো কথা ছিল 10 বছর পর তোমাদেরকে আমি বন্ড পরিশোধ করব। ওকে, আমার এখন আর টাকা পয়সার দরকার নেই, ভাই আসো তোমরা তোমাদের টাকা নিয়ে যাও। এই চালাকিটা আমি কেন করলাম জানো? কারণ হলো, ধরো আমি তোমাদের 10 জনের কাছে 100 টাকার বন্ড বিক্রি করছি, এখন আমি নতুন করে বাজারে আবার 100 টাকার বন্ড বিক্রি করলাম। তো যাদের কাছে আমি বন্ড নতুন করে বিক্রি করলাম তাদেরকে আমি সুদ দিব কয় পার্সেন্ট? 7%। 7% সুদ দিতে হবে। এই শর্তে আমি কী করলাম, 100 টাকার বন্ড বিক্রি করলাম, করে আমি টাকা পেলাম। এই টাকাগুলো আবার আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তা মাঝে দিয়ে আমার কী লাভ হইলো বলো তো? যে তোমাদের 10% সুদ দিতে হইতো, এখন আর আমার 10% সুদ দিতে হবে না, আমি কয় পার্সেন্ট সুদ দিব? 7%। তো কোম্পানি অনেক সময় ক্রিমিনালগিরি করে আর কি। তবে হ্যাঁ, এটা যদি বন্ডে উল্লেখ থাকে শর্ত আকারে যে কোম্পানি চাইলে এই বন্ডগুলোকে কি করতে পারবে, মেয়াদ পূর্তি হওয়ার পূর্বেই তলব করতে পারবে। তো এই ধরনের কলেবল বন্ড, এগুলো যদি এরকম শর্ত উল্লেখ থাকে, শুধুমাত্র তখনই কোম্পানি কি করতে পারে, মেয়াদ পূর্তির পূর্বে বন্ডগুলোর মূল্য পরিশোধ করে দিতে পারে। আর যদি এরকম শর্ত উল্লেখ না থাকে তাহলে কিন্তু আর কোম্পানি পারবে না। তো যাই হোক, মনে করো আমরা যেই বন্ডটাকে নিয়ে কথা বলতেছি, এই বন্ডটা তলবযোগ্য বন্ড বা কলেবল বন্ড। বন্ডের গায়ে শর্ত আকারে দেয়া আছে, কোম্পানি যদি চায় মেয়াদ পূর্তির পূর্বেই তোমার মূল্যটা কি করতে পারবে, পরিশোধ করে দিতে পারবে। ধরো এটা শর্ত উল্লেখ আছে। এখন কোম্পানি 7 বছর পর, কয় বছর, এই 7 বছর পর আমাদেরকে ডাকলো, ভাই আসো তোমাদের বন্ডের টাকা নিয়ে যাও। তাহলে এই 7 বছরকে আমরা বলবো কল টাইম। কি বলবো? কল টাইম, তলব সময়। তো এখন এই কল টাইম পর্যন্ত বন্ডটা যদি আমরা আমাদের কাছে রাখি, সেক্ষেত্রে আমাদের মোট যে আয় হবে, এই আয়টাকে আমরা কি করব, প্রতি বছরে গড় করব এবং এই গড়টাকে আমরা শতকরায় প্রকাশ করব। তাহলে আমরা যেই শতকরা আয়ের হার পাবো, ওই শতকরা আয়ের হারটার নাম হবে কি, তলব সময় আয়ের হার বা ওয়াইটিসি বা ইল টু কল। বুঝতে পারছো? তাহলে দেখো, মেয়াদকাল যা, এই মেয়াদকাল পর্যন্ত যদি বন্ডটা আমরা আমাদের কাছে ধরে রাখি, সেক্ষেত্রে আমাদের মোট যে আয় হবে তার বার্ষিক গড়ের শতকরা হারটা হলো ওয়াইটিএম। আর আমরা যদি মেয়াদকাল পর্যন্ত বন্ডটা আমাদের কাছে রাখার সুযোগ না পাই, কল টাইম পর্যন্ত বা তলব সময় পর্যন্ত যদি বন্ডটা আমাদের কাছে রাখি, সেক্ষেত্রে আমাদের যে মোট আয় হবে, এই মোট আয়ের বার্ষিক গড়ের শতকরা হারটা হলো কি, ওয়াইটিসি। হ্যাঁ, এখন এক কথায় যদি বলো, সেটা হলো মেয়াদকাল পর্যন্ত বন্ডটাকে ধরে রাখলে যে আয় অর্জিত হবে তার শতকরা হার হলো ওয়াইটিএম। কল টাইম পর্যন্ত বা তলব সময় পর্যন্ত বন্ডটাকে ধরে রাখলে আমাদের যে আয় হবে তার শতকরা হার হলো কি, ওয়াইটিসি। এর চেয়ে সহজ আর কোনো সংজ্ঞা হতে পারে না। ওকে, এখন মেয়াদ পূর্তিতে আয়ের হার বা ওয়াইটিএম, ওয়াইটিএম এর পূর্ণরূপ কি, এল টু ম্যাচিউরিটি। এল টু ম্যাচিউরিটি, এখানে এল মানে হলো আয়ের হার আর ম্যাচিউরিটি মানে মেয়াদকাল।
আচ্ছা ওয়াইটিসি মানে কি এল টু কল, অর্থাৎ কল টাইম পর্যন্ত আয়ের হার এল। ওকে, বুঝতে পারলাম সবাই? আচ্ছা তাহলে মাঝে দিয়ে বাকি রইল কি সি ওয়াই। এই যে সি ওয়াই বা চলতি আয়ের হার, এটা কি জিনিস? কারেন্ট এল, সি ওয়াই কারেন্ট এল্ড। তো এই যে কারেন্ট এল বা চলতি আয়ের হার বা সি ওয়াই দ্বারা তুমি কি বুঝো? দেখো স্যার, আমরা যখন একটা বন্ড কিনি অবশ্যই ওইখানে কি থাকে, একটা সুদের হার উল্লেখ থাকে। ধরো বললো 10% বন্ড, সাপোজ কি বললো 10% বন্ড, তার মানে এই বন্ডের সুদের হার কয় পার্সেন্ট? তার মানে এই বন্ডের উপরে আমরা সুদ ধরবো কয় পার্সেন্ট? 10%। তো এই যে 10% বন্ড, এই বন্ডের উপরে আমরা সুদ ধরবো কয় পার্সেন্ট? 10%। এই যে 10% সুদ আমরা বন্ডের কার উপর ধরবো? ফেস ভ্যালুর উপর। কার উপর? ফেস ভ্যালুর উপর। ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো 10% বন্ড, আচ্ছা আমি যদি এইভাবে বলি, ধরো 100 টাকা মূল্যে, অভিহিত মূল্যের, হ্যাঁ 100 টাকা অভিহিত মূল্যের 10% বন্ড যার বাজার মূল্য 150 টাকা। ওকে স্যার? আচ্ছা এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে। 100 টাকা অভিহিত মূল্যের 10% বন্ড যার বাজার মূল্য কত? 150 টাকা। আচ্ছা স্যার বলো তো, আমরা কি? আমরা বিনিয়োগকারী। আমরা কি বন্ড বিক্রি করব না ক্রয় করব? কোত্থেকে ক্রয় করব? বাজার থেকে। না, শেয়ার বাজার থেকে না, বন্ড বাজার থেকে। বন্ড বাজার থেকে আমরা কি করব? বন্ডটাকে ক্রয় করব, রাইট? আর বন্ডটা বাজারে বিক্রি করবে কে? কোম্পানি। তা দেখো কোম্পানি তাদের বন্ড বাজারে কত টাকায় বিক্রি করতেছে? 150 টাকায়। তাহলে এই যে 150 টাকা বাজার মূল্য, তো বাজার মূল্যকে আমরা সংক্ষেপে সেলস ভ্যালু বলতে পারি। কি বলতে পারি? সেলস ভ্যালু বা বাজার মূল্য। ওকে, এখন আমরা যদি বন্ডটাকে কিনি, বলো তো আমরা ইন্টারেস্ট পাবো কয় পার্সেন্ট? আমরা 10% ইন্টারেস্ট পাবো, সুদ পাবো। অ্যান্ড 10% ইন্টারেস্ট কি আমরা 150 টাকার উপর পাবো, নাকি এই যে অভিহিত মূল্য যেটা ফেস ভ্যালু, ফেস ভ্যালুর উপর পাবো? ফেস ভ্যালুর উপর পাবো। অলওয়েজ এটা মাথায় রাখতে হবে। আমরা যদি কোনো বন্ড কিনি, ওই বন্ডের যে সুদের হারটা বা কুপন হার বা কুপন সুদের হার অবশ্যই অবশ্যই এটা ফেস ভ্যালুর উপর পাওয়া যাবে। কার উপর? ফেস ভ্যালুর উপর। তাহলে দেখো আমরা সুদ পাচ্ছি ফেস ভ্যালুর কয় পার্সেন্ট? 10%, রাইট? বা অভিহিত মূল্য বা লিখিত মূল্যের 10%, অর্থাৎ 100 টাকার 10%। কয় টাকা? 10 টাকা। কিন্তু আমরা যে বাজার থেকে বন্ডটাকে ক্রয় করব, আমরা বাজার থেকে বন্ডটাকে কি 100 টাকা দিয়ে ক্রয় করব? না, আমরা বাজার থেকে বন্ডটা ক্রয় করব কয় টাকায়? 150 টাকায়। তাহলে বন্ডের সেলস ভ্যালু কত বলো তো স্যার? 150 টাকা, তাই না? বন্ডের সেলস ভ্যালু কত? 150 টাকা। তো দেখো কোম্পানি কিন্তু আমাদের কত সুন্দর করে বলতেছে, ভাই তোমরা আমাদের বন্ড কিনো, তোমাদের 10% আয় হবে। বাট অ্যাকচুয়ালি দেখো তো, আমরা কি এই যে 10 টাকা আয় করলাম, এই 10 টাকা আয় আমরা কি 100 টাকা বিনিয়োগ করে করলাম না 150 টাকা বিনিয়োগ করে করলাম? তাহলে এখন আমার আয়কে আমি বিনিয়োগ দ্বারা ভাগ দিলাম, গুণ দিলাম 100 দিয়ে, হ্যাঁ? তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের আয় কয় টাকা? 10 টাকা। বিনিয়োগ কত? 150 ইন্টু 100 ইকুয়াল, তাহলে কত হচ্ছে? 10 ভাগ 150 গুণ 100, তাহলে হয় 6.67%। কয় পার্সেন্ট হয়? এই যে 6.67% আয় হলো। এটাই হলো গিয়ে সিওয়াই। এটাই কি স্যার? সিওয়াই বা কারেন্ট এল বা চলতি আয়ের হার। আচ্ছা তাহলে চলতি আয়ের হার বা কারেন্ট ইল্ড কি, এটা আমি একটু বলি। আমরা যখন কোনো একটা বন্ড কিনি বা কোনো একটা বন্ডে বিনিয়োগ করি, আমরা ইন্টারেস্ট পাই বন্ডের ফেস ভ্যালুর উপর। বাট বন্ডটা আমরা কিনি কি দিয়ে? মার্কেট ভ্যালু দিয়ে বা বাজার মূল্য দিয়ে। তাহলে ফেস ভ্যালুর উপর বা লিখিত মূল্য বা অভিহিত মূল্যের উপর প্রাপ্ত সুদটাকে আমি যদি বাজার মূল্য দ্বারা ভাগ করি, হ্যাঁ, তাহলে আমি যে আয়ের শতকরা হারটা পাবো, সেই শতকরা হারটাকে আমরা বলবো কি? চলতি আয়ের হার বা কারেন্ট এল বা সিওয়াই।
অর্থাৎ আমাদের বন্ডের ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট আয় অর্জিত হচ্ছে, বন্ডের বাজার মূল্যের উপর আমরা কত পার্সেন্ট আয় অর্জন করতেছি, সেই আয়ের হারটাকেই সিওয়াই বলা হয়। তাই সিওয়াই মানে কি স্যার? বন্ডের বাজার মূল্যের উপর অর্জিত আয়ের হার। কি? বন্ডের বাজার মূল্যের উপর অর্জিত আয়ের হার। এখানে আয়টা কার উপর ধরা হয়েছে? ফেস ভ্যালুর উপর, কিন্তু এটা আমরা কনভার্ট করে দিলাম কার উপর? মার্কেট ভ্যালুর উপর, সেলস ভ্যালুর উপর। তো ফেস ভ্যালুর উপর ধার্যকৃত সুদটাকে তুমি যদি সেলস ভ্যালুর উপর কনভার্ট করো বা সেলস ভ্যালুর পার্সেন্টেজে কনভার্ট করো, এই পার্সেন্টেজটাকেই সিওয়াই বলা হবে। সোজা কথা, বাজার মূল্যের উপর আমি কত পার্সেন্ট আয় অর্জন করতেছি সেটাকেই বলা হবে সিওয়াই। কি বলা হবে? সিওয়াই, বা চলতি আয়ের হার বা কারেন্ট এল। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে দেখো স্যার, তো আমরা এতক্ষণ যা কিছু বললাম বা যা কিছু শিখলাম, এটাকে যদি আমি একটু রিপিট করি, তাহলে হলো আমরা হচ্ছে বিনিয়োগকারী। আমরা আমাদের টাকা পয়সা নিয়ে বা সঞ্চিত অর্থ নিয়ে কোথায় যাব? বন্ড বাজারে যাব। বন্ড বাজারে গিয়ে আমরা কি করব? বন্ড কিনব, বন্ডে আমরা বিনিয়োগ করব। তো বন্ড আমরা কিনলাম, ধরো আমরা এই বন্ডটা কিনলাম, এই বন্ডের মেয়াদকাল পর্যন্ত আমার সুদ বাবদ যত আয় অর্জিত হবে, পরিপক্ক বা পরিশোধ্য মূল্য বাবদ আমার যত আয় অর্জিত হবে, এই সমস্ত আয়ের আমি যদি বর্তমান মূল্য নির্ণয় করি, সেটাকে বলা হবে ভিবি। কি বলা হবে? ভিবি। আমি বন্ড থেকে যে সুদটা পাচ্ছি, এই সুদটা যদি বাজার মূল্যের শতকরা হারে প্রকাশ করি, অর্থাৎ লিখিত মূল্যের উপর প্রাপ্ত সুদটাকে বাজার মূল্যের শতকরায় প্রকাশ করা হলে তাকে বলা হবে সিওয়াই। কি বলা হবে? সিওয়াই। বন্ডের যে মেয়াদকাল, এই মেয়াদকাল পর্যন্ত বন্ডটা যদি আমরা আমাদের কাছে রেখে দেই, তাহলে আমাদের যে শতকরা আয় অর্জিত হবে, সেই আয়টাকে আমরা কি বলবো, বা সেই আয়ের হারটাকে কি বলবো? ওয়াইটিএম। এবং আমরা যদি তলব সময় পর্যন্ত বন্ডটা আমাদের কাছে রাখি, সেক্ষেত্রে আমাদের যে শতকরা আয় অর্জিত হবে, সেই শতকরা আয়ের হারটাকে আমরা কি বলবো? ওয়াইটিসি। ওকে, এখন দেখো, আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারে 4টা কাজ করব: ভিবি, সিওয়াই, ওয়াইটিএম এবং ওয়াইটিসি। এই অধ্যায়ে আমাদের করণীয় কয়টা স্যার? 4টা। এই 4টার বাইরে আমাদের আর কিছু করা লাগবে না। যখন তোমরা বড় হবা, তখন তোমরা এই ভিবি, সিওয়াই, ওয়াইটিএম, ওয়াইটিসির পাশাপাশি আরেকটা কাজ করবা, সেটা হলো ডিউরেশন। কি স্যার? ডিউরেশন। এই ডিউরেশনটা এখন দরকার নেই, এটা যখন বিবিএতে যাবা, এমবিএতে যাবা, তখন পাবা। হ্যাঁ, এখন বলো, এই যে ভিবি, সিওয়াই, ওয়াইটিএম, ওয়াইটিসি, এই যে 4টা কাজ আমরা করব, এই 4টা জিনিসের মধ্যে মিল কি বলো তো? কমন একটা মিল আছে, 4টার মধ্যে একটা কমন মিল আছে, সেটা কি বলো? গুড, ও সঠিক অ্যান্সারটাই দিস। এই 4টার মধ্যে মিল হলো, 4টাই হলো আয়। 4টাই কি? আয়। 4টাই আয়। আমরা কি? বিনিয়োগকারী। আমাদের জন্য ভিবি কি? আয়। সিওয়াই কি? আয়। ওয়াইটিএম কি? আয়। ওয়াইটিসি কি? আয়। সো আমরা চাইবো সব সময় এই 4টাই যেন কি হয়? বাড়ে, বেশি হয়, বাড়তে থাকে। তো মিল হলো ভিবি, সিওয়াই, ওয়াইটিএম, ওয়াইটিসি, এই 4টাই হচ্ছে আয়। 4টাই কি? এখন অমিলটা কি? অমিল হলো এই 4টা 2 ভাগ হয়ে যাচ্ছে। কয় ভাগ? 2 ভাগ। ভিবিটা হলো আয়ের বর্তমান মূল্য। ভিবিটা কি স্যার? আর এই যে সিওয়াই, ওয়াইটিএম, ওয়াইটিসি, এই 3টা কি স্যার? আয়ের শতকরা, আয়ের শতকরা হার। এই হলো অমিল। ভিবিও আয়, সিওয়াই, ওয়াইটিএম, ওয়াইটিসি, এরাও কি? আয়। তো এটাই হলো মিল। 4টার মধ্যে মিল হলো 4টাই কি? আয়। আর অমিল হলো ভিবি হলো আয়ের বর্তমান মূল্য, অর্থাৎ ভিবিটা টাকা আকারে থাকবে। সিওয়াই, ওয়াইটিএম, ওয়াইটিসি, এই 3টা আয়ের শতকরা হার, অর্থাৎ এই 3টা থাকবে কি আকারে? পার্সেন্ট আকারে। কি আকারে? এই 3টা থাকবে পার্সেন্ট আকারে। আর ভিবিটা থাকবে কি আকারে? টাকা আকারে। কি আকারে? টাকা আকারে। বুঝছো? এখন আমরা যদি ভিবির মাধ্যমে ডিসিশন মেক করতে চাই, এই ভিবির মাধ্যমে তুমি যদি ডিসিশন মেক করতে চাও, আইদার ইউ উড লাইক টু ইনভেস্ট ইন দ্য বন্ড অর নট, তুমি যদি রিকমেন্ড করতে চাও, ডিসিশন মেক করতে চাও, কাকে ভিত্তি করে? কাকে ব্যবহার করে? ভিবিকে ব্যবহার করে। দেন ইউ হ্যাভ টু কম্পেয়ার ভিবি উইথ এসভি। তোমাকে ভিবিকে কম্পেয়ার করতে হবে কার সাথে? এসভির সাথে। বুঝছো? তখন তোমাকে কম্পেয়ার করতে হবে যে
ভিবি বড় নাকি এসবি বড়? ভিবি হলো আমার আয়ের বর্তমান মূল্য, আর বাজার মূল্য হলো কি? ব্যয়ের বর্তমান মূল্য। তো যদি বাজার মূল্যের চেয়ে আমার ভিবিটা কি হয়? বেশি হয়, তার মানে আমার বন্ড কেনাটা কি লাভজনক, আমি বন্ডে ইনভেস্ট করব। আর যদি ভিবির তুলনায় আমার বাজার মূল্যটা এসবিটা বেশি হয়, তাহলে আমি আর বন্ডে কি করব না? বিনিয়োগ করব না। কারণ আমরা তো ইনভেস্টর, আমরা বন্ড ক্রয় করব, তাই না? আমরা কি করব? বন্ড ক্রয় করব। কোত্থেকে ক্রয় করব? বাজার থেকে ক্রয় করব। সো বাজার মূল্যটা কি আমরা পাচ্ছি না দিচ্ছি? দিচ্ছি। তাহলে বাজার মূল্যটা আমাদের জন্য কি? ব্যয় বা ব্যয়ের বর্তমান মূল্য। আর আমরা যা কিছু আয় করতেছি তার বর্তমান মূল্যকে আমরা কি বলবো? ভিবি। সো ভিবিটা কি? আমাদের আয়ের বর্তমান মূল্য। তাহলে বাজার মূল্য বা এসভিটা হলো আমাদের ব্যয়ের বর্তমান মূল্য। বন্ড, এই যেটা বন্ড, এই বন্ডটা কেনার জন্য আমার যে ব্যয় হবে তার বর্তমান মূল্যটা কি? বাজার মূল্য বা এসভি। আর এই বন্ডটা কেনার পর আমার যত আয় হবে তার বর্তমান মূল্য কি? ভিবি। তাহলে এই বন্ডটা আমি কিনবো কি কিনবো না, এই ডিসিশনটা আমি যদি ভিবির মাধ্যমে মেক করতে চাই, বা আমি যদি ডিসিশনটা ভিবির মাধ্যমে মেক করতে চাই, দেন আমাকে কি করতে হবে? ভিবির সাথে এসভিকে কম্পেয়ার করতে হবে। আমরা কিভাবে কম্পেয়ার করব স্যার? এসভির চেয়ে যদি ভিবি বেশি হয় তাহলে কি? লাভজনক। তার মানে ভিবি গ্রেটার দেন এসভি, বন্ডটা কি হবে? প্রফিটেবল, আমরা বন্ডে বিনিয়োগ করব। আর যদি ঘটনাটা হয়ে যায় উল্টা, ভিবি লেস দেন এসভি, এসভির চেয়ে ভিবিটা ছোট, তাহলে কি আমরা বিনিয়োগ করব না? তাহলে আমরা বিনিয়োগ করব না। কেন করব না? লস। আর এটা হলে কি করব? বিনিয়োগ করব। বুঝছে? ওকে ফাইন। এবার আসো, আমরা যদি চাই সিওয়াই ওয়াইটিএম ওয়াইটিসির মাধ্যমে ডিসিশন মেক করতে পারবো নাকি পারবো না? ইয়েস, পারবো। আমরা যদি চাই বলো, আমরা কি সিওয়াই ওয়াইটিএম ওয়াইটিসির মাধ্যমে ডিসিশন মেক করতে পারবো? ইয়েস, পারবো। এগুলো কি? আমাদের আয়ের শতকরা হার। এখন যদি আমরা সিওয়াই বা ওয়াইটিএম বা ওয়াইটিসির মাধ্যমে ডিসিশন মেক করতে চাই, তাহলে আমরা এগুলোর মাধ্যমে যদি ডিসিশন মেক করতে চাই, তাহলে আমরা এই সিওয়াই ওয়াইটিএম ওয়াইটিসিকে কম্পেয়ার করব কার সাথে জানো? কম্পেয়ার উইথ কেডি। কার সাথে কম্পেয়ার করব? কেডির সাথে আমরা কি করব? কম্পেয়ার করব। এখানে কেডি মানে কি? কেডি মানে হলো কস্ট অফ বন্ড, কস্ট অফ ডেট, বা বন্ডের প্রত্যাশিত আয়ের হার বা বন্ডের প্রয়োজনীয় আয়ের হার। অর্থাৎ আমি বন্ড কেনার জন্য যে টাকাটা ব্যবহার করতেছি, এই টাকা তো আমি ফ্রিতে পাই নাই। এই টাকাটা পাওয়ার জন্য আমাকে কি করতে হইতেছে? ব্যয় বহন করতে হইতেছে। তাহলে বন্ডে আমি যে টাকাটা ইনভেস্ট করব, ওই টাকাটার সংগ্রহ করার জন্য আমার যে কস্ট অফ ক্যাপিটাল আছে, যে মূলধন ব্যয় আছে বা কেডি আছে, এই কেডি বা মূলধন ব্যয়ের সাথে আমি কি করব? বন্ডের সিওয়াই বা ওয়াইটিএম বা ওয়াইটিসিকে কম্পেয়ার করব। ধরো আমি ব্যাংক থেকে 8% সুদের ঋণ নিলাম, এই ঋণের টাকা দিয়ে আমি বন্ড কিনতেছি। তাহলে আমি বন্ড কেনার জন্য যে টাকাটা ব্যবহার করলাম, এই টাকাটা আমি পেয়েছি কোত্থেকে? ব্যাংক ঋণের মাধ্যমে। দ্যাটস ওয়াই আমাকে কি করতে হইতেছে? 8% সুদ দিতে হচ্ছে। কাকে? ব্যাংকে। বুঝছো নাকি বুঝো নাই? ধরো আমরা ব্যাংক থেকে 8% সুদের হারে 1 লাখ টাকা ঋণ নিলাম। এই 1 লাখ টাকা দিয়ে আমরা স্কোয়ার কোম্পানির বন্ড কিনলাম। এখন বলো, আমরা এই যে স্কোয়ার কোম্পানির বন্ড, এটা স্কোয়ার কোম্পানির বন্ড, এটা যে আমরা কিনলাম, কয় টাকার কিনলাম? তাহলে আমরা স্কোয়ার কোম্পানির বন্ডে ইনভেস্ট করছি কয় টাকা? 1 লাখ টাকা। আমি পেলাম কোত্থেকে? ব্যাংক ঋণের মাধ্যমে। দ্যাটস ওয়াই আমাকে কয় পার্সেন্ট সুদ দিতে হচ্ছে? এই যে 8% সুদ দিচ্ছি আমি, কেন দিচ্ছি? বন্ডে বিনিয়োগকৃত টাকাটার জন্য। এই যে 8% সুদ, এই 8% সুদ হলো বন্ডের মূলধন ব্যয় বা আমার বিনিয়োগের মূলধন ব্যয়। বুঝছো? তাহলে আমাদের বিনিয়োগ কয় টাকা? 1 লাখ। এই বিনিয়োগের মূলধন ব্যয় কত? 8%। এখন এই বন্ড থেকে আমি যে আয়টা পাবো, এই আয়ের শতকরা হারকে আমরা কি বলতে পারি? সিওয়াই ওয়াইটিএম অথবা ওয়াইটিস। এখন তোমরাই বলো, আমাদের সিওয়াই ওয়াইটিএম ওয়াইটিসিটা 8%-এর বেশি হইলে ভালো না কম হইলে ভালো? বেশি হইলে ভালো, তাই না? ধরো আমরা বন্ড থেকে 12% ওয়াইটিএম পেলাম বা ওয়াইটিসি পেলাম বা সিওয়াই পেলাম, সেখান থেকে আমি আমার ব্যাংক ঋণের সুদ বাবদ দিয়ে দিব কয় পার্সেন্ট? 8%। তাহলে আমার পকেটে থাকবে কত? 4%। তারপরে আমার 4% প্রফিট হচ্ছে।
তাহলে আমরা সিওয়াই ওয়াইটিএম ওয়াইটিসির মাধ্যমে যদি ডিসিশন মেক করতে চাই, তাহলে সিওয়াই ওয়াইটিএম ওয়াইটিসিকে আমরা কম্পেয়ার করব কার সাথে? কেডির সাথে। কার সাথে? কেডি মানে কি? বন্ড কেনার জন্য আমি যে মূলধনটাকে খাটিয়েছি সেই মূলধনের ব্যয়টাকে আমরা কি বলবো? কেডি। তাহলে মূলধন ব্যয়ের চেয়ে সিওয়াই যদি বেশি হয়, ওয়াইটিএম যদি বেশি হয়, ওয়াইটিসি যদি বেশি হয়, তার মানে আমার বন্ডটা কেনা লাভজনক হবে, আমরা কিনবো। আর যদি আমার মূলধন ব্যয়ের চেয়ে সিওয়াই কম হয়, ওয়াইটিএম কম হয়, ওয়াইটিসি কম হয়, তাহলে কি আমি বন্ডটা কিনবো? না, কিনবো না। তাহলে আমরা এখানে কিভাবে ডিসিশন মেক করতে পারি বলো তো? সিওয়াই অথবা ওয়াইটিএম অথবা ওয়াইটিসি এরা যদি গ্রেটার দেন হয় কেডি, তার মানে কি? প্রফিটেবল, রাইট? কি স্যার? প্রফিটেবল। তার মানে আমরা কি করব? ইনভেস্ট করব। আর যদি দেখি যে না, আমাদের সিওয়াই বা ওয়াইটিএম বা ওয়াইটিসি লেস দেন কেডি, কেডির চেয়ে ছোট, তাহলে আর আমরা কি করব না? ইনভেস্ট করব না। কেন করব না? কারণ আমাদের লস হবে। ওকে, তাহলে যদি বলে সিওয়াই এর ভিত্তিতে ডিসিশন নাও, বিনিয়োগ করবা কি করবা না, তাহলে বলো সিওয়াইকে কার সাথে কম্পেয়ার করবা? কেডির সাথে। কিভাবে কম্পেয়ার করবা? কেডির তুলনায় সিওয়াই বেশি হলে লাভজনক, বিনিয়োগ করব। কেডির তুলনায় সিওয়াই কম হলে অলাভজনক, বিনিয়োগ করব না। যদি বলে ওয়াইটিএম এর মাধ্যমে ডিসিশন নাও, বিনিয়োগ করবা নাকি করবা না, তখন তুমি কি করবা? ওয়াইটিএমকে কার সাথে কম্পেয়ার করবা? কেডির সাথে। কিভাবে কম্পেয়ার করবা? কেডির তুলনায় ওয়াইটিএম বেশি হলে লাভজনক, বিনিয়োগ করব, আর কম হলে অলাভজনক, বিনিয়োগ করব না। যদি বলে ওয়াইটিসির মাধ্যমে ডিসিশন নাও, বিনিয়োগ করবা নাকি করবা না, ওয়াইটিসিকে কম্পেয়ার করবা কার সাথে? কেডির সাথে। যদি কেডির তুলনায় ওয়াইটিসি বেশি হয়, বিনিয়োগ করবা। কেন? লাভজনক। আর যদি কেডির তুলনায় ওয়াইটিসি কম হয়, বিনিয়োগ করবা না। কেন করবা না? অলাভজনক। যদি বলে ভিবির মাধ্যমে ডিসিশন নাও, বিনিয়োগ করবা নাকি করবা না, তখন কি তুমি কি ভিভিকে কি কেডির সাথে তুলনা করবা? না, তখন ভিভিকে তুলনা করবা কার সাথে? এসবির সাথে, তাই না? কম্পেয়ার উইথ এসবি। তখন তুমি কিভাবে কম্পেয়ার করবা? যে এসবি হলো আমার বন্ডের ব্যয়ের বর্তমান মূল্য, বন্ড কেনা বাবদ যে ব্যয় তার বর্তমান মূল্য হলো কি? এসবি। আর ভিভি হলো কি? বন্ড হতে আমি যে আয় পাবো, আয়ের বর্তমান মূল্য হলো ভিভি। সো ভিভি যদি এসবির চেয়ে বড় হয়, বেশি হয়, লাভজনক, বিনিয়োগ করব। আর ভিভি যদি এসবির চেয়ে কম হয়, ছোট হয়, অলাভজনক, বিনিয়োগ করব না। এই কথাগুলো কি অনেক কঠিন স্যার? নো। এই কথাগুলো যদি তুমি মাথায় রাখো, বুঝো, তাহলে কিন্তু তুমি খুবই পারফেক্টলি ম্যাথগুলো সলভ করতে পারবা। ওকে, হ্যাঁ বলো। কোম্পানি আমাদেরকে যে সুদটা দিবে এটা কেডি না, এটা হলো আয়। এটা আমাদের জন্য কুপন সুদ, এটা আমাদের জন্য আয়, আমরা এটাকে আয় বলবো। আর কেডি হলো আমরা বন্ড কেনার জন্য যে মূলধন খাটিয়েছি, ওই মূলধনটা সংগ্রহ করার ব্যয়। বুঝছো? এখন তুমি ধরো স্কয়ার কোম্পানির বন্ড কিনতে চাও, স্কয়ার কোম্পানির বন্ড তুমি কিনলা, কত টাকার কিনলা? 1 লাখ টাকার। এই 1 লাখ টাকা কোথায় পাইছো? ধরো তুমি কারো থেকে ঋণ নিচ্ছ, তাকে সুদ দিতে হবে, এটাই কেডি। অথবা ধরো এই 1 লাখ টাকা তোমার ফিক্সড ডিপোজিটে ছিল, ওইখানে তুমি 6% ইন্টারেস্ট পেতা, এখন কি আর পাবা? তাহলে ওই যে তোমার অপরচুনিটি কস্ট, এটাই কেডি। বুঝতে পারছো? ওকে, গুড। তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করতে পারো তোমাদের। আই থিঙ্ক আমি এমনভাবে বিষয়গুলোকে প্রেজেন্ট করি বা এমনভাবেই আমি তোমাদেরকে বুঝাই যে প্রশ্ন থাকার কথা না। তারপরেও যদি থাকে আমাকে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, যা শিখবা একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকবে। তুমি যেন এখন শিখে কালকেই তোমার ফ্রেন্ডকে পড়াইতে পারো। সোজা কথা, আমার কাছে পড়ে যদি তুমি টপার না হও, তো আমার লাইফই বৃথা, আর তোমারও বৃথা। ওকে স্যার, আমাদের নাম কি? প্রত্যয় টপার্স ক্লাস। এই জায়গায় শুধু টপার্সরাই ক্লাস করবে, কারণ এই পকর ওই আম পিপল বা ম্যাঙ্গো স্টুডেন্টদের জন্য প্রযোজ্য না, তারা ঘুমিয়ে যাবে। দেখা গেছে 10 মিনিট ক্লাস করার পর গভীর ঘুমে স্বপ্ন দেখা শুরু করে দিচ্ছে। ওকে স্যার, ঠিক আছে। এই যে আমরা একটু আগে দেখলাম যে আমরা আমাদের এই অধ্যায়ে ভিবি নির্ণয় করব, সিওয়াই নির্ণয় করব, ওয়াইটিএম নির্ণয় করব, ওয়াইটিসি নির্ণয় করব, তাই না? তো এই ভিবি, সিওয়াই, ওয়াইটিএম, ওয়াইটিসি এই জিনিসগুলো যদি আমরা নির্ণয় করতে চাই, এইগুলো নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের কিছু ইনফরমেশনের দরকার, কিছু তথ্যের দরকার। এই তথ্যগুলো ছাড়া আমরা কিন্তু ভিবি নির্ণয় করতে পারবো না।
বা সিওয়াই নির্ণয় করতে পারবো না, বা ওয়াইটিএম নির্ণয় করতে পারবো না, বা ওয়াইটিসি নির্ণয় করতে পারবো না। আচ্ছা স্যার, এখানে তোমরা যারা আছো তোমরা অনেকে হয়তো বিরক্ত হও যে স্যার আপনি একই কথা বারবার বারবার কেন বলেন। এটা আমার একটা ট্রিক্স। কারণ হলো আমি এই যে বলতেছি ভিবি, এই যে বলতেছি সিওয়াই, এই যে ওয়াইটিএম, এই যে ওয়াইটিসি, আবারও বলে ফেললাম। এইগুলো বলার রিজন হলো যেন তোমার ব্রেনের মধ্যে এগুলো সেট হয়ে যায়। হ্যাঁ, এই যে এই অধ্যায়ে আমরা কি করব, আমরা ভিবি করব, আমরা কি করব, সিওয়াই করব, আমরা কি করব, ওয়াইটিএম করব, আমরা কি করব, ওয়াইটিসি করব। তা আমরা কি করব এই অধ্যায়টাতে তাই যদি আমি না জানি, তাহলে বলো তো আমি কেমনে অধ্যায়টা ভালো করে কমপ্লিট করব? তাহলে দেখো, আমি একটা জাস্ট বিষয় তোমাদেরকে বলি। ফাইন্যান্স প্রথম পত্রে 9টা চ্যাপ্টার। কোন চ্যাপ্টারে কি আছে, কোন চ্যাপ্টারে আমাকে কি কি করতে হবে, তার লিস্টটা যদি আমার মাথায় থাকে, তাহলে বলো তো পরীক্ষার আগে আমার প্রিপারেশন নেওয়া কেমন হবে? অনেক পারফেক্ট হবে। আর যে জানেই না চ্যাপ্টারের নাম কি আর কোন চ্যাপ্টারে কি আছে, ও কি প্রিপারেশন নেবে? ও কি ভালো পরীক্ষা দিবে বলো? ভালো রেজাল্ট কি গাছে ধরে বলো? আচ্ছা স্যার, ওকে আমরা স্টার্ট করি প্লিজ। ওকে স্যার, ওকে। তো দেখো, এই যে আমরা কি বললাম যে আমরা ভিবি নির্ণয় করতে চাই, সিওয়াই নির্ণয় করতে চাই, ওয়াইটিএম নির্ণয় করতে চাই, ওয়াইটিসি নির্ণয় করতে চাই। তো এই কাজগুলো যদি আমরা করতে চাই, উই মাস্ট নিড সাম ইনফরমেশন। ওকে, এবং এই ইনফরমেশনগুলোর একটু মানে একটা চার্ট বা একটা লিস্ট এখানে দেয়া আছে। তো চলো আমরা একটু দেখি। আচ্ছা তোমরা পরে লিখো, এটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিও, পরে লিখে নিও। এখন শুনো, এমনিতে আমার টাইম ওয়েস্ট হয়ে গেছে অনেক। আচ্ছা স্যার, যেমন ধরো আমি যদি বলি, সাপোজ এটা হচ্ছে একটা বন্ড। এটা কি স্যার? এটা একটা বন্ড। তো এই বন্ডের গায়ে লেখা আছে কত টাকা? 1000 টাকা। এই যে বন্ডের গায়ে যে দামটা লেখা আছে, এই দামটাকে আমরা বলি ফেস ভ্যালু। কি বলি? ফেস ভ্যালু বা লিখিত মূল্য বা অভিহিত মূল্য। তাহলে একটা বন্ডের গায়ে যে মূল্যটা উল্লেখ থাকে, বা যে মূল্যে একটা বন্ড অনুমোদিত হয়, ওই মূল্যটাকে আমরা কি বলি স্যার? ফেস ভ্যালু বা লিখিত মূল্য বা এফএ। এখন গায়ে যে দাম লেখা আছে, সে দামে বন্ডটা বাজারে বিক্রি হইতে পারে, তাহলে আমরা বলবো সমহারে বিক্রয়। কি বলবো? সমহারে বিক্রয়। আবার গায়ে যে দাম লেখা আছে, বন্ডটা তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হইতে পারে বাজারে, সেটাকে আমরা কি বলবো? অধিহারে বিক্রয় বা ইস্যু। বিক্রয় বা ইস্যু। হ্যাঁ, আবার এমনও হয় অনেক পচা কোম্পানি আছে যাদেরকে মানুষ বিশ্বাস করে না, টাউট বাটপার, এদের বন্ড মানুষ কিনতেই চায় না। আরে এরা কথা দিয়ে কথা রাখে না, ঠিকভাবে ইন্টারেস্ট দেয় না, মেয়াদ শেষে টাকা নিয়েও ঘুরায়। তো এই ধরনের বন্ডে কেউ বিনিয়োগ করতে চাইবে না। তো তখন তারা কি করে জানো? তাদের বন্ডের গায়ের মূল্যর চেয়ে কম মূল্যে বন্ডগুলো বিক্রি করে। এটাকে আমরা বলবো অবহারে বিক্রয়। কি স্যার? অবহারে বিক্রয়। তোমরা কি বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এই সবগুলোই হচ্ছে বিক্রয় মূল্য। কি স্যার? বিক্রয় মূল্য, বা এগুলোকে আমরা কি বলতে পারি? সেলস ভ্যালু। কি বলতে পারি? সেলস ভ্যালু। তাহলে বন্ডের গায়ে যে দাম লেখা থাকে, এই দামটাকে আমরা কি বলি? ফেস ভ্যালু। আর বন্ডটা বাজারে অ্যাকচুয়ালি যে মূল্যে বিক্রি হয়, ওই মূল্যটাকে আমরা কি বলি? সেলস ভ্যালু, অর্থাৎ বাজার মূল্য, বন্ডের বাজার মূল্য বা বন্ডের বিক্রয় মূল্য। তাহলে তোমরাই বলো তো স্যার, বন্ডের বাজার মূল্য বা বন্ডের বিক্রয় মূল্য কয় রকম হইতে পারে? 1 সমহারে বিক্রয় হইতে পারে, 2 অধিহারে বিক্রয় হইতে পারে, 3 অবহারে বিক্রয় হইতে পারে। যেমন আমাদের বন্ডের ফেস ভ্যালু কয় টাকা? 1000 টাকা। এই বন্ডটা বাজারে 1000 টাকাতেই বিক্রি হচ্ছে। কত টাকাতে বিক্রি হচ্ছে? 1000 টাকাতেই বিক্রয় হচ্ছে। বাজার মূল্য কত স্যার? এই বন্ডের বাজার মূল্য ধরো 1000 টাকাই। তাহলে আমরা কি বলতে পারি? বন্ডটা কিভাবে বিক্রি হলো? সমহারে বিক্রয় হলো। কেন? কারণ ফেস ভ্যালু 1000, বাজার মূল্যটাও কত? 1000। তার মানে বন্ডটা বাজারে কিভাবে বিক্রি হলো? সমহারে বিক্রয় হলো। ওকে। আবার দেখো, বন্ডের ফেস ভ্যালু কত? 1000, কিন্তু এই বন্ডটা বাজারে বিক্রি হলো মনে করো 1100 টাকায়। কত টাকায়? তাহলে ফেস ভ্যালু যা, বাজার মূল্য কি তা, নাকি ফেস ভ্যালুর চেয়ে বেশি অধিক? দ্যাটস ওয়াই আমরা বলতে পারি বন্ডটা বাজারে কিভাবে বিক্রয় হয়েছে? অধিহারে বিক্রয় হয়েছে। ওকে। আবার ধরো বন্ডের ফেস ভ্যালু কত দেওয়া আছে? 1000, কিন্তু বন্ডটা বাজারে বিক্রি হলো 950 টাকায়। কত টাকায়? 950 টাকায়। তাহলে ফেস ভ্যালু যা, বাজার মূল্য কি তা?
নাকি কম? কম। তার মানে বন্ডটা কিভাবে বিক্রি হয়েছে? অবহারে বিক্রয় হয়েছে। ওকে, তাহলে বন্ডের গায়ে যে দাম লেখা সেটার নাম কি? ফেস ভ্যালু। বন্ড বাজারে যে দামে বিক্রি হচ্ছে সেটা কি? এখানে আমি 950কে কি বলবো? সেলস ভ্যালু। কি বলবো? আমি 1100কে কি বলবো? সেলস ভ্যালু। আমি 1000কে কি বলবো? সেলস ভ্যালু। কি বলবো? সেলস ভ্যালু। এই বাজার মূল্য মানে কি? সেলস ভ্যালু। এখন ফেস ভ্যালুর চেয়ে সেলস ভ্যালু বেশি হইলে অধিহার, ফেস ভ্যালুর চেয়ে সেলস ভ্যালু কম হইলে কি? অবহার। ফেস ভ্যালু আর সেলস ভ্যালু একই হইলে কি হবে? সমহার। এটা তোমাকে প্রশ্ন করতে পারে যে ফেস ভ্যালু এবং সেলস ভ্যালুকে কম্পেয়ার করে বলো দেখি তোমার বন্ডটা কি সমহারে বিক্রি হচ্ছে নাকি অধিহারে বিক্রি হচ্ছে নাকি অবহারে বিক্রি হচ্ছে, বলতেই পারে। বুঝছি আমরা? ওকে স্যার, এখন আসো, এই যে আমরা বন্ড নিয়ে কথা বলতেছি, এই বন্ডের মেয়াদকাল কয় বছর? ধরো বন্ডের মেয়াদকাল 10 বছর। কয় বছর? আমাদের বন্ডের মেয়াদকাল দেয়া আছে কয় বছর? আচ্ছা, বন্ডের মেয়াদকাল 10 বছর। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো আমরা যদি এখন এই বন্ডটাকে ক্রয় করি, এই বন্ডটা আমাদের কাছে কত বছর পর্যন্ত থাকবে বলো তো? 10 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত থাকবে? 10 বছর পর্যন্ত এই বন্ডটা আমাদের কাছে থাকবে। আমাদের লাভ কি? আমাদের লাভ হলো প্রতি বছর কোম্পানি আমাদেরকে কি দিবে? ইন্টারেস্ট, সুদ দিবে, কুপন সুদ দিবে বা সুদ দিবে। ওকে, এটাই আমাদের লাভ। এখন আমরা বন্ডটা কিনলাম, আমাদের বন্ডের মেয়াদকাল কয় বছর? 10 বছর। সো বন্ডটা আমাদের কাছে কয় বছর থাকবে? 10 বছর। 1 বছর গেল, সুদ দিল। 2 বছর গেল, সুদ দিল। 3 বছর গেল। এইভাবে 10 বছর যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? তখন কোম্পানি আমাদের কাছ থেকে বন্ডটা ফেরত নেবে আর আমাদেরকে আমাদের মূল্যটা পরিশোধ করে দেবে বা বন্ডের মূল্যটা আমাদেরকে পরিশোধ করে দিবে। তো এই যে বন্ডের মেয়াদকাল শেষে কোম্পানি বিনিয়োগকারীকে যে মূল্যটা পরিশোধ করে দিবে, এই মূল্যটাকে আমরা বলবো কি স্যার? পরিশোধ্য মূল্য। কি বলবো? অথবা পরিপক্ক মূল্য। পরিশোধ্য মূল্য অথবা পরিপক্ক মূল্য বা ম্যাচুরিটি ভ্যালু বা এমভি। বুঝছে? তাহলে এমভি বা পরিপক্ক বা পরিশোধ্য মূল্য নিয়ে কোনো ডাউট আছে? নো। তাহলে বন্ডের গায়ে যে মেয়াদ উল্লেখ থাকবে বা যে মেয়াদকাল উল্লেখ থাকবে, এই মেয়াদকাল শেষ হয়ে গেলে কোম্পানি তোমাকে যে মূল্যটা পরিশোধ করে দিবে, ওই মূল্যটাই হলো কি? পরিশোধ্য মূল্য বা পরিপক্ক মূল্য বা এমভি। ক্লিয়ার? এখন দেখো, ধরো আমাদের কোয়েশ্চেনে বলল, হ্যাঁ, 10% অধিহারে 10% অধিহারে বন্ডের মূল্য পরিশোধ করা হবে। বন্ডের মূল্য পরিশোধ করা হবে, ধরো এই কথাটা বললো আমাদের কোয়েশ্চেনে। হ্যাঁ, বন্ডের মূল্য কিভাবে পরিশোধ করা হবে স্যার? 10% অধিহারে বন্ডের মূল্য পরিশোধ করা হবে। তাহলে বলো তো স্যার, আমাদের পরিশোধ্য মূল্য বা এমভি কত হবে? দেখো, বন্ডের ফেস ভ্যালু কত? আমরা তো ফেস ভ্যালুটা পাবোই, তাই না? এই ফেস ভ্যালু ছাড়াও আমরা কি পাবো? 10% এক্সট্রা পাবো। এক্সট্রাটাকে আমরা কি বলতেছি? অধিহার। তা যখন মেয়াদকাল শেষ হয়ে যাবে, 10 বছর শেষ হয়ে যাবে, কোম্পানি আমাদেরকে ফেস ভ্যালু তো দিবেই, তার সাথে আরও এক্সট্রা অধিহার দিবে কত? 10%। তাহলে আমরা মেয়াদকাল শেষে মোট কয় টাকা পাবো? দেখো, ফেস ভ্যালু পাবো, আমরা পাবো 1000 প্লাস অধিহার পাবো কয় পার্সেন্ট? 10%। অধিহার পাবো কয় পার্সেন্ট? আর এই অধিহারটা কার উপর ধরতে হবে? ফেস ভ্যালুর উপরে। কার উপর? ফেস ভ্যালুর উপর। তাহলে অধিহার আমরা অলওয়েজ কার উপর ধরবো? ফেস ভ্যালুর উপর। অবহার কার উপর ধরবো? ফেস ভ্যালুর উপর। সুদ কার উপর ধরবো? ফেস ভ্যালুর উপর। তাহলে কয় টাকা হচ্ছে বলো তো? 1100 টাকা। তাহলে আমাদের ম্যাচুরিটি ভ্যালু বা পরিপক্ক মূল্য বা পরিশোধ্য মূল্য কত হচ্ছে? 1100 টাকা। ওকে, আবার যদি কোম্পানি বলতো এখানে যে মেয়াদকাল শেষে 1050 টাকা ফেরত দেওয়া হবে, তাহলে বলো তো পরিপক্ক মূল্য কত হইতো? 1050 টাকা। তাহলে মেয়াদকাল শেষে কোম্পানি যে টাকাটা ফেরত দিবে সেটাই হচ্ছে কি? পরিপক্ক মূল্য। এটা কোম্পানি বলে দিতে পারে যে মেয়াদকাল শেষে 10 বছর পরে 1050 টাকা পরিশোধ করা হবে। তার মানে পরিপক্ক মূল্য কত? 1050 বা এমভি কত? 1050। মেয়াদকাল শেষে 10% অধিহারে মূল্য পরিশোধ করা হবে, তাহলে ম্যাচুরিটি ভ্যালু কত?
1100 আমরা এইভাবে বের করতাম, রাইট? এখন ধরো কোম্পানি কিছুই বলে নাই, মেয়াদকাল শেষে কয় টাকা পরিশোধ করা হবে এই সম্পর্কে কোম্পানি কোনো হিন্টসই দেয় নাই। তাহলে আমরা বুঝবো কি, এই যে ফেস ভ্যালু যা ম্যাচুরিটি ভ্যালু তাই হবে, অর্থাৎ 1000 টাকাই হবে। বুঝছি নাকি বুঝি নাই? তাহলে মেয়াদকাল শেষে কোম্পানি কত টাকা পরিশোধ করবে অর্থাৎ ম্যাচুরিটি ভ্যালু কত হবে যদি বলে দেয় সেটাকে আমরা এমভি ধরবো। আর যদি কিছুই না বলে এমভি সম্পর্কে, পরিপক্ক মূল্য সম্পর্কে, তাহলে আমরা ফেস ভ্যালুটাকে পরিপক্ক মূল্য বা ম্যাচুরিটি ভ্যালু ধরে নিব। আমি কি বুঝাইতে পারলাম? গুড। আচ্ছা, মেয়াদকাল 10 বছর, মেয়াদকাল শেষে যে মূল্যটা কোম্পানি পরিশোধ করবে আমাদেরকে বা বিনিয়োগকারীকে, ওই মূল্যটা হচ্ছে কি ম্যাচুরিটি ভ্যালু। কি ম্যাচুরিটি ভ্যালু। কিন্তু অনেক সময় কোম্পানি মেয়াদকাল পূরণ হওয়ার আগেই কি করে মূল্য পরিশোধ করে দেয়। ধরো 7 বছর পর, 7 বছর পর পরিশোধ ধরো 1080 টাকা। কথা ছিল কোম্পানি আমাদেরকে মূল্য পরিশোধ করবে কয় বছর পর, কিন্তু কোম্পানি 10 বছর অপেক্ষা করে নাই, 7 বছর পরই কোম্পানি আমাদেরকে 1080 টাকা কি করলো, পরিশোধ করে দিল। এই যে 1080 টাকা কোম্পানি আমাদেরকে পরিশোধ করলো, এটাকে মেয়াদকাল শেষে করলো না তার আগেই করে দিল? তাহলে মেয়াদকাল শেষ হওয়ার আগেই কোম্পানি যদি আমাদেরকে মূল্য পরিশোধ করে দেয়, এই মূল্যটাকে আমরা বলবো কল ভ্যালু। কি বলবো? কল ভ্যালু। তাহলে কল ভ্যালু কয় টাকা? 1080 টাকা। কয় টাকা? আর এই যে সময় 7 বছর, এই 7 বছরকে আমরা বলবো কল টাইম। কি বলবো? কল টাইম, তলব সময় অথবা তলবকাল বা কল টাইম। বুঝছে? আর এই যে মেয়াদকাল 10 বছর, এই মেয়াদকালকে আমরা কি বলবো? মেয়াদকাল বা এন। কি বলবো? বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে বলো তো আমরা কয়টা ভ্যালু নিয়ে কথা বললাম? 4টা ভ্যালু। কয়টা ভ্যালু? বন্ডের গায়ে যে ভ্যালুটা লেখা থাকে সেটা কি? ফেস ভ্যালু। বন্ড বাজারে যে মূল্যে বিক্রি হয় সেটা কি? সেলস ভ্যালু। মেয়াদকাল শেষে যে মূল্যটা কোম্পানি পরিশোধ করে বিনিয়োগকারীকে, ওই মূল্যটাকে কি বলা হয়? ম্যাচুরিটি ভ্যালু। মেয়াদকাল শেষ হওয়ার আগেই তলব সময় বা কল টাইমে কোম্পানি যে মূল্যটা পরিশোধ করে বিনিয়োগকারীকে, সেটাকে কি বলা হয়? কল ভ্যালু। কি বলা হয়? কল ভ্যালু। ফেস ভ্যালু, সেলস ভ্যালু, ম্যাচুরিটি ভ্যালু, কল ভ্যালু। আবার বলো, ফেস ভ্যালু, সেলস ভ্যালু, ম্যাচুরিটি ভ্যালু, কল ভ্যালু। তাহলে কয়টা ভ্যালু এখানে? এই 4টা ভ্যালু আমাদের প্রয়োজন হবে ম্যাথ করার জন্য। বুঝছো? আর বন্ড থেকে আমরা যে আয় অর্জন করি, এই অর্জিত আয়ের বর্তমান মূল্যকে আমরা কি বলি বলো তো? প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড। কি বলি? প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড। এটা কিন্তু প্রশ্নে থাকে না, এটা আমরা বের করি, তাই না বলো? আচ্ছা, তাহলে আমরা আর কি কি ইনফরমেশন পাচ্ছি? তাহলে আমরা ফেস ভ্যালু পাচ্ছি, অর্থাৎ বন্ডের গায়ে লিখিত মূল্য। সেলস ভ্যালু পাচ্ছি, অর্থাৎ বন্ডটা যে দামে বাজারে বিক্রি হচ্ছে। ম্যাচুরিটি ভ্যালু পাচ্ছি, অর্থাৎ মেয়াদকাল শেষে যে মূল্যটা কোম্পানি আমাদের পরিশোধ করে দিবে। কল ভ্যালু পাচ্ছি, অর্থাৎ কল টাইম পরে অথবা মেয়াদ পূর্তি হওয়ার আগেই যে মূল্যটা কোম্পানি আমাদেরকে পরিশোধ করে দিবে। আমরা কি পাচ্ছি স্যার? সুদের পরিমাণ বা কুপন সুদের পরিমাণ। সুদের পরিমাণ বা কুপন সুদের পরিমাণ, এটাকে আমরা কি নামে ডাকি? আই, ইন্টারেস্ট অ্যামাউন্ট। বড় হাতের আই। ছোট হাতের আই মানে ইন্টারেস্ট রেট, অর্থাৎ সুদের শতকরা হার। এটাকে আমরা ছোট হাতের আই দ্বারা প্রকাশ করি। আর সুদের টাকা বা পরিমাণটাকে আমরা বড় হাতের আই দ্বারা প্রকাশ করি। বুঝতে পারলাম? ওকে। এরপর আমরা মেয়াদকাল পাচ্ছি, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। আমরা তলবকাল বা তলব সময় পাচ্ছি, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সিটি দ্বারা। যেমন এখানে মেয়াদকাল 10 বছর, এই 10 বছরকে আমরা কি বলবো? এন। আর এই যে 7 বছর, এটাকে আমরা কি বলবো? কল টাইম, সিটি। বুঝতে পারলাম? ওকে। প্রত্যাশিত আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার, এটাকে আমরা কি বলি? কেডে। অথবা এটার আরও একটা নাম আছে, বাজার সুদের হার। কি স্যার? বাজার সুদের হার। এটাও একটু মাথায় রেখো, বাজার সুদের হার। তাহলে প্রত্যাশিত আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার অথবা বাজার সুদের হার, এগুলাকে আমরা কি বলবো? কেডে। ওকে। বাজার সুদের হার বললে কি, কিন্তু শুধু সুদের হার আই, অথবা কুপন সুদের হার আই। তাহলে সুদের হার, কুপন সুদের হার, এগুলাকে আমরা কি বলবো? আই। কিন্তু বাজার সুদের হারটাকে আমরা কি বলবো? কেডে।
এটা একটু মাথায় রাখতে হবে। বাজার সুদের হারকে কি বলবো? কেডি। ওটাকে আয় বলা যাবে না, এটা কিন্তু একটা ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তো প্রত্যাশিত আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার বা কেডি কাকে বলে আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়েছি যে বন্ড কেনার জন্য আমরা যে তহবিলটা ব্যবহার করি ওই তহবিলের মূলধন ব্যয় হলো কি? কেডি। আচ্ছা, বছরের সুদ চক্রবৃদ্ধির সংখ্যা, এটাকে আমরা কি বলবো? এম। এটা অনেক কমন টার্ম, তোমরা খুব ভালোই জানো। যদি বছরে একাধিকবার সুদ দেওয়া হয়, ধরো আমি বন্ড কিনেছি, বললো যে অর্ধবার্ষিক ভিত্তিতে বন্ডের সুদ দেওয়া হবে, তাহলে আমরা বছরে কয়বার সুদ পাবো? তার মানে এম কত হবে? 2। বুঝছো? যদি বলে ত্রৈমাসিক ভিত্তিতে বন্ডের সুদ প্রদান করা হবে, তাহলে আমরা কয়বার সুদ পাবো? তাহলে এখানে এম কত হবে? 4। ওকে স্যার? তাহলে আমরা যদি বন্ডের ম্যাথগুলো করতে চাই, তাহলে আমাদের কি কি ইনফরমেশন লাগতেছে বলো? এফভি, এসভি, এমভি, সিভি, আই, এন, সিটি, কেডি, এম, এই তথ্যগুলো আমাদের লাগতেছে। ওকে স্যার? এখন আসো আমরা আলোচনা করব এই অধ্যায়ের নেসেসারি ফর্মুলাগুলো নিয়ে। ওকে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমাদের এই অধ্যায়ের করণীয়গুলো কি? ভিবি নির্ণয়, ভ্যালু অফ বন্ড বা প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড নির্ণয়, সিওয়াই নির্ণয়, ওয়াইটিএম নির্ণয়, আর কি স্যার? ওয়াইটিসি নির্ণয়। তো এই অধ্যায়ে আমরা কয়টা কাজ করব? 4টা। ওকে, বা আমরা কয়টা জিনিস নির্ণয় করব? 4টা জিনিস। তো আসো ভিবি আমরা কিভাবে নির্ণয় করব সেই বিষয়টা নিয়ে এখন একটু দেখি। আচ্ছা, ভিবি মানে কি? ভ্যালু অফ বন্ড অথবা প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড অথবা ইন্ট্রিনজিক ভ্যালু অফ বন্ড। আমরা যদি বাংলায় বলি তাহলে হলো বন্ডের বর্তমান মূল্য অথবা বন্ডের প্রকৃত মূল্য অথবা বন্ডের অন্তর্নিহিত মূল্য, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি? ভিবি। প্লিজ স্যার। আচ্ছা, এখন যদি তোমাকে বলে ভিবি নির্ণয় করো, কি করো? ভিবি নির্ণয় করো। আচ্ছা, তোমাকে যদি বলা হয় কোয়েশ্চেনের মধ্যে ভিবি নির্ণয় করো, সেক্ষেত্রে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে পারো। বলো তো, এই যে ফর্মুলাটা আমি লিখলাম, এই ফর্মুলাটা কার? ভিবি নির্ণয়ের। এই যে ফর্মুলাটা লিখছি, এই ফর্মুলাটা কার বলো তো? সেম ভিবি নির্ণয়ের। এই যে ছোট্ট ফর্মুলা, এটা কার? ভিবি নির্ণয়ের ফর্মুলা। তাহলে দেখো, যদি তোমাকে ভিবি নির্ণয় করতে বলে তাহলে তুমি বড় ফর্মুলাটা ইউজ করতে পারো, অথবা মাঝারি ফর্মুলাটা ইউজ করতে পারো, অথবা ছোট ফর্মুলাটা ইউজ করতে পারো। তুমি কোন ফর্মুলাটা ভিবি নির্ণয়ের জন্য ইউজ করবা বলো তো? এটা কি তোমার মনের উপর ডিপেন্ড করবে? নো, অবভিয়াসলি নট। এটা কিন্তু মনের উপর ডিপেন্ড করবে না। এটা ডিপেন্ড করবে 2টা তথ্যের উপর। কয়টা তথ্যের উপর? 2টা তথ্য। একটা তথ্যের নাম কি স্যার? সময় বা মেয়াদকাল। আরেকটা তথ্যের নাম কি স্যার? সুদ। তুমি যেই বন্ডের ভিবি নির্ণয় করতেছো, ওই বন্ডের সময় এবং সুদ দুটোটা তথ্যই যদি দেয়া থাকে, তাহলে তুমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবে বলো তো? বড় ফর্মুলাটা। তুমি যেই বন্ডের ভিবি নির্ণয় করতেছো, ওই বন্ডের শুধুমাত্র সময় দেয়া আছে বাট সুদ দেয়া নেই, তখন কিন্তু আর তুমি বড় ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবা না। তখন তুমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবা? এই মাঝারি ফর্মুলাটা। তুমি যেই বন্ডের ভিবি নির্ণয় করতেছো, ওই বন্ডের শুধুমাত্র সুদ দেয়া আছে, কোনো মেয়াদকাল বা সময় দেয়া নাই, তখন তুমি কিন্তু বড় ফর্মুলাটা বা মাঝারি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবা না। তোমাকে ইউজ করতে হবে কোন ফর্মুলা বলো তো? ছোট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে বলো তো আমরা ভিবি নির্ণয়ের বড় ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করি? যদি বন্ডের সময় এবং সুদ দুইটাই দেয়া থাকে। আমরা ভিবি নির্ণয়ের মাঝারি সূত্রটা কখন ব্যবহার করি? যদি বন্ডের শুধুমাত্র সময় দেয়া থাকে কিন্তু সুদ দেয়া না থাকে। আমরা বন্ডের ছোট্ট ফর্মুলাটা কখন ব্যবহার করি? যদি শুধুমাত্র সুদ দেয়া থাকে, সময় দেয়া না থাকে। ওকে স্যার, মাথায় থাকবে না? ওকে, তাহলে ভিবি নির্ণয় সূত্র কয়টা? 3টা। বড়, মাঝারি, ছোট। বলো কয়টা? 3টা। বড়, মাঝারি, ছোট। ওকে, বড় ফর্মুলাটা কখন? সময় সুদ দুইটাই থাকলে। মাঝারি ফর্মুলাটা কখন? শুধুমাত্র সময় থাকলে, সুদ না থাকলে। ছোট ফর্মুলাটা কখন? শুধুমাত্র সুদ থাকলে, সময় না থাকলে। তো আমরা এই যেটা বললাম, এটার আমি আরেকটু ইলাস্ট্রেট করি। হ্যাঁ, ধরো আমাদের 3টা বন্ড আছে। একটা হলো বন্ড এ,
আরেকটা হলো বন্ড বি বা বন্ড এক্স, বন্ড ওয়াই, আরেকটা হলো বন্ড জেড। ওকে, তো বন্ড এক্সের কথা যদি তুমি বলো, বন্ড এক্সের সময় আছে, বন্ড এক্সের সুদও আছে। তুমি বন্ড ওয়াইয়ের কথা যদি বলো, বন্ড ওয়াইয়ের সময় আছে বাট বন্ড ওয়াইয়ের সুদ নাই। তুমি বন্ড জেডের কথা যদি বলো, বন্ড জেডের সময় নাই কিন্তু বন্ড জেডের সুদ আছে। ওকে স্যার? আচ্ছা, এখন তুমি যদি বলো যে আমি যদি ভিএক্স নির্ণয় করতে চাই যে এই বন্ড এক্সের ভ্যালু কত, বলো তো আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব তিনটার মধ্যে? এই বড় ফর্মুলাটা। ফার্স্ট ফর্মুলাটা কার জন্য প্রযোজ্য? বন্ড এক্সের ভিবি নির্ণয়ের জন্য প্রযোজ্য। তাহলে বন্ড এক্সের ভিবি নির্ণয় করতে গেলে অবশ্যই আমরা এই বড় ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। কেন? কারণ সময় এবং সুদ দুটোটাই দেয়া আছে। আচ্ছা, এখন তুমি যদি বন্ড ওয়াইয়ের ভিবি নির্ণয় করতে চাও, হ্যাঁ, ভ্যালু অফ বন্ড ওয়াই কত, তাহলে কি তুমি বড় ফর্মুলাটা অ্যাপ্লাই করবা? বলো না, তুমি কোনটা অ্যাপ্লাই করবা? এই মিডিয়াম ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। কেন? বিকজ বন্ড ওয়াইয়ের সময় দেয়া আছে বাট কি নাই? সুদ নাই। আমরা জানি সময় যদি থাকে সুদ না থাকে তখন কোন ফর্মুলাটা? এই মিডিয়াম ফর্মুলাটা। তার মানে এইখানে আমরা অ্যাপ্লাই করব কি? ফর্মুলা 1, আর এখানে আমরা অ্যাপ্লাই করব কোনটা বলো তো? ফর্মুলা 2, রাইট? ভিবির ফর্মুলা 1 এখানে অ্যাপ্লিকেবল, ভিবির ফর্মুলা 2 এখানে অ্যাপ্লিকেবল। আর তুমি যদি বন্ড জেডের কথা চিন্তা করো যে বন্ড জেডের ভ্যালু কত যদি নির্ণয় করতে চাও, তাহলে তুমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবে বলো তো? এই ছোট্ট ফর্মুলাটা। তার মানে আমরা ভিবির জন্য ফর্মুলা 3 এখানে অ্যাপ্লাই করব, রাইট? এর চেয়ে আর কোনো মানে স্পষ্ট করার দরকার আছে কনসেপ্ট? তাহলে আমরা কি ভুলেও ভুল করব ফর্মুলা নিয়ে? না, ভুলেও আমরা ভুল করব না। তাহলে কখন বড় ফর্মুলা কার জন্য বড় ফর্মুলা, কখন মাঝারি ফর্মুলা কার জন্য মাঝারি ফর্মুলা, কখন ছোট ফর্মুলা কার জন্য ছোট ফর্মুলা, সব তথ্যগুলোই আমরা এখন জেনে গেলাম। এবং এই তিনোটা ফর্মুলা ইউজ করা হচ্ছে কাকে নির্ণয় করার জন্য? ভিবি বা বন্ডের বর্তমান মূল্যকে নির্ণয় করার জন্য। ওকে স্যার? আচ্ছা, এখন এই যে ফর্মুলাগুলো দেখতেছো, এগুলো দেখে অনেক ভয়ঙ্কর লাগতেছে না বলো? বাট অ্যাকচুয়ালি এখানে নতুন কোনো ফর্মুলাই নেই, বুঝছো? এই যে আমরা ফর্মুলাগুলো দেখতেছি না, এগুলা কিন্তু কোনো নতুন একটা ফর্মুলা এখানে নতুন না, সবই আমাদের পুরনো জানা ফর্মুলা। এই অংশটা হলো প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটির ফর্মুলা, আর এটা হলো কি? প্রেজেন্ট ভ্যালুর এককালীনের ফর্মুলা। তোমরা বর্তমান মূল্যের ওই যে বার্ষিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয়ের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছো সেটা হলো এটা, আর তোমরা এককালীনের বর্তমান মূল্য নির্ণয়ের যে ফর্মুলা অ্যাপ্লাই করছো সেটা হলো এটা। দেখো আমরা একটু প্রুফ দেখি। আচ্ছা স্যার, দেখো বার্ষিক কিস্তির ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালু কীভাবে নির্ণয় করতাম? a ইন্টু 1 মাইনাস 1 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার n বাই আই, তাই না? আবার এককালীনের ক্ষেত্রে আমরা বর্তমান মূল্য কীভাবে নির্ণয় করতাম? পিভি ইকুয়াল এফভি 1 প্লাস আই হোল টু দ্য পাওয়ার n। এটা আমাদের খুবই পরিচিত একটা ফর্মুলা, তাই না বলো? আচ্ছা, আমরা এই ফর্মুলাটাকেই কনভার্ট করে এটা বানিয়ে ফেলছি। কিভাবে? আমরা দেখো এ কে কী বানিয়ে দিলাম? আই, আর আইগুলোকে কী বানিয়ে দিলাম? কেডি। বাস দেখো তো এখন এটা এটা মিলে সেম চেহারা হয়ে গেল। আমরা এই ফর্মুলাটাকে কনভার্ট করে এটা বানিয়েছি। আমরা ফিউচার ভ্যালুকে বলতেছি কি? ম্যাচুরিটি ভ্যালু বা পরিশোধ্য মূল্য বা পরিপক্ক মূল্য, আর আয়ের জায়গায় কী দিয়ে দিলাম? কেডি। এখন দেখছো এটা হয়ে গেল, তাই না বলো? এখন আমরা এই দুইটা ফর্মুলাকে যদি যোগ করে দিই তাহলে আমাদের ভিবির প্রথম ফর্মুলাটা হয়ে গেছে। আর যেটা প্রথম ফর্মুলা তার দ্বিতীয় অংশটাই হলো দ্বিতীয় ফর্মুলা। আর লাস্ট ফর্মুলা, এটা তো ফর্মুলা না, এটা ফর্মুলার বাচ্চা নাকি? হ্যাঁ, নিউবর্ন ফর্মুলা। নিউবর্ন বেবি বলা যাবে না, নিউবর্ন ফর্মুলা। হ্যাঁ, আই ডিভাইডেড বাই কেডি। ওই যে তোমরা সিওয়াই যখন করছো, আই ডিভাইডেড বাই এসভি ইন্টু 100, এটা না? ওই আই ডিভাইডেড বাই এসভির জায়গায় কী লিখবা? আই ডিভাইডেড বাই কেডি। ওকে স্যার? তাহলে এটা কি হয়ে যাবে? ভিবির ছোট্ট ফর্মুলা।
আচ্ছা, তাহলে আমাদের করণীয় ছিল কয়টা যেন? 4টা, ভিবি, সিওয়াই, ওয়াইটিএম, ওয়াইডিস। দেখো ভিবি নির্ণয় করার জন্য আমরা কয়টা ফর্মুলা ইউজ করি? 3টা। অর্থাৎ ভিবির অল্টারনেটিভ ফর্মুলা আছে, ভিবির প্রথম ফর্মুলা, ভিবির দ্বিতীয় ফর্মুলা, ভিবির তৃতীয় ফর্মুলা। তার মানে তোমাকে যদি বলে ভিবি নির্ণয় করো, তখন তুমি একটু কনফিউজড হয়ে যাবে, আমি কোন ফর্মুলা ইউজ করব, কারণ ভিবির একাধিক ফর্মুলা আছে। বাট ভিবি ছাড়া আদার্স যারা আছে, সিওয়াই, ওর জন্য কয়টা ফর্মুলা? একটা। ওয়াইটিএম ওর জন্য কয়টা? একটাই। ওয়াইটিসি ওর জন্য একটাই, তাই না? তাহলে যদি তোমাকে বলে সিওয়াই নির্ণয় করো, কনফিউজড হবা না? কেন হবা না? কারণ একটাই ফর্মুলা। যদি তোমাকে বলে ওয়াইটিএম নির্ণয় করো, কনফিউজড হবা না? কেন? একটাই ফর্মুলা। যদি বলে ওয়াইটিসি নির্ণয় করো, কনফিউজড হবা না? কেন? একটাই তো ফর্মুলা, রাইট? আচ্ছা, সিওয়াই এর ফর্মুলা। আচ্ছা, আরেকটা কথা আমি বলি তোমাদেরকে, এই যে সিওয়াই, ওয়াইটিএম, ওয়াইটিসি আমরা নির্ণয় করব, আমরা জানি সিওয়াই কি? আয়ের শতকরা হার। ওয়াইটিএম আয়ের শতকরা হার। ওয়াইটিসি আয়ের শতকরা হার। আর আমরা জানি যারা শতকরায় প্রকাশ করা হয় যাদেরকে, অবশ্যই তাদের ফর্মুলার সাথে কি থাকবে? ইন্টু 100। সো সিওয়াই ইন্টু 100, ওয়াইটিএম ইন্টু 100, ওয়াইসিতে কি? ইন্টু 100। এই ইন্টু 100 দেওয়া হয়েছে কেন? শতকরা করার জন্য, পার্সেন্টেজ করার জন্য, রাইট? আচ্ছা, সিওয়াই এর ফর্মুলা হলো আইকে এসভি দ্বারা গুণ দিতে হবে। কেন? কারণ আমরা যদি অভিহিত মূল্যের উপর প্রাপ্ত সুদটাকে বাজার মূল্যের উপরে শতকরায় প্রকাশ করি, সেটাকেই কি বলা হয়? সিওয়াই। ওকে। আচ্ছা, তুমি যদি কষ্ট করে ওয়াইটিএম এর ফর্মুলাটা মুখস্থ করো, তাহলে দেখবা কি ওয়াইটিসির ফর্মুলাটা হয়ে গেছে, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ওকে, একটু কষ্ট করে কাকে মুখস্থ করতে হবে? ওয়াইটিএমকে। তাহলে তুমি পেয়ে যাবা কাকে? ওয়াইটিসিকে। কীভাবে পাবো আমি একটু পরে বলতেছি, তার আগে আমরা একটু ওয়াইটিএমটা মুখস্থ করি। হ্যাঁ, আমাদের ফর্মুলার কয়টা পার্ট আছে? 2টা না? একটা হলো উপরেরটাকে আমরা কি বলি? লব, আর নিচেরটাকে আমরা কি বলি? হর। তো লবের অংশ আর হরের অংশ। তো লবের অংশে আমরা কি লিখতেছি একটু দেখো, প্লাস প্লিজ আমার সাথে বলো, যে প্লিজটা প্লাস বানাই। আচ্ছা, প্লিজ আমার সাথে একটু বলো, ফার্স্টে আমরা কি লিখবো? আই প্লাস এমভি মাইনাস এসভি ভাগ এন। বলো, আই প্লাস এমভি মাইনাস এসভি ভাগ এন। হলো না? এবার এই যে উপরের অংশটাই আই বাদে নিচে লেখো, বাট এখানে মাইনাস ছিল, কি হয়ে যাবে? প্লাস। আর ভাগ এনের জায়গায় কি হয়ে যাবে? ভাগ 2। বুঝছি নাকি বুঝি নাই? সহজ না বলো? তাহলে উপরে কাকে বসাচ্ছি? আই প্লাস এমভি মাইনাস এসভি ভাগ এন, আর নিচে সেম এমভি বাট মাইনাসের জায়গায় প্লাস এসভি ভাগ 2। ওকে স্যার, একটা বিষয় আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এটা হলো এই যে উপরের অংশ দ্বারা কি বোঝা যাচ্ছে জানো? এই উপরের অংশটুকু দ্বারা আমরা কি বুঝতেছি? মোট আয়ের, মোট অর্জিত আয়ের বার্ষিক গড়। বুঝছো? এই উপরের অংশটুকু দ্বারা আমরা কি বুঝতেছি জানো? মোট অর্জিত আয়ের বার্ষিক গড়। অর্থাৎ আমরা বন্ডটাকে কিনে মেয়াদকাল পর্যন্ত আমাদের কাছে রাখলে মোট যে আয় হবে, এই মোট আয়ের প্রতি বছরের গড় আয়টা কত, সেটাই হলো এই উপরের অংশটুকু। আমি প্রতি বছর আয় পাচ্ছি, কারণ আয়টা এমনিতেই কি আছে? গড়। প্রতি বছর আমরা 100 টাকা করে সুদ পাই, তো এই 100 টাকাকে আর গড় করার দরকার আছে? প্রতি বছরে সমপরিমাণ টাকার গড় কি হবে? ধরো আমাদের মেয়াদকাল হলো 5 বছর। কয় বছর? আমরা প্রতি বছর 100 টাকা করে সুদ পাই। আচ্ছা, তাহলে 5 বছরে মোট কত পাইছি? 500। 5 দিয়ে ভাগ দিলে কত হয়? 100। প্রতি বছর সুদ পাই কত? 100। তাই প্রতি বছরের সুদ যদি 100 টাকা হয়, এটাই তো গড়। এটাকে আর আলাদা করে গড় করার দরকার আছে না। এই যে আয়টা নিজেই কি, আয় কি নিজেই কি গড়, এটাকে আর গড় করার দরকার নাই। মেয়াদকাল শেষে আমি যে ভ্যালুটা পাবো, এটা হলো আমার আয় এমভি, আর যে টাকা দিয়ে এখন আমি বন্ডটা কিনতেছি এসভি, এটা কি? ব্যয়। তো আয় মাইনাস ব্যয়। তো এখানে আমি মোট আয় কত করলাম? পেয়ে গেলাম। এটাকে আমি এন দিয়ে ভাগ দিলে কি পাবো? প্রতি বছরের গড় পাবো, তাই না? তাহলে আয়ের সাথে এটাকে যোগ করে আমি কি পেয়ে গেলাম? মোট অর্জিত আয়ের বার্ষিক গড় আয়। মোট অর্জিত আয়ের বার্ষিক গড় আয়টা আমরা পেয়ে গেলাম এই উপরের অংশটা থেকে। নিচের অংশ দিয়ে কি পাই জানো? নিচের অংশ দিয়ে পাই গড় বিনিয়োগ। কি পাই?
গড় বিনিয়োগ। এই যে এমভি প্লাস এসভি ভাগ এন ভাগ 2, এটা দ্বারা কি পাওয়া যাচ্ছে? গড় বিনিয়োগ। এখন আমি যে টাকা দিয়ে বন্ডটা কিনবো এটার নাম কি? এসভি। মেয়াদকাল শেষে আমি যে টাকাটা পাবো এটা কি? এফভি। তার মানে এটা প্রাথমিক বিনিয়োগ, এটা সমাপনী বিনিয়োগ। প্রারম্ভিক বিনিয়োগ আর কি সমাপনী বিনিয়োগ, দুইটার যোগফলকে 2 দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায়? গড় বিনিয়োগ। কি পাওয়া যায়? তাহলে এই যে আমরা ওয়াইটিএম এর ফর্মুলা লিখলাম, এই ওয়াইটিএম এর ফর্মুলার উপরের অংশ থেকে আমরা কি পাচ্ছি? বন্ডে বিনিয়োগ করে আমরা মোট যে আয়টা করলাম তার বার্ষিক গড় আয়টা পেলাম উপরের অংশে, আর নিচের অংশে আমরা কি পেলাম? আমাদের গড় বিনিয়োগটা পেয়ে গেলাম। তাহলে গড় আয়টাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ দিলে আমরা মেয়াদ পূর্তিতে আয়ের গড় হারটা পেয়ে গেলাম। বুঝছো? এই সেম ঘটনাটাই ঘটছে এই নিচে ওয়াইটি সির বেলা। তো চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হলো আমি যখন ওয়াইটি এম করবো, ওয়াইটি এম বলো কি করব? এম। এম মানে কি? ম্যাচুরিটি। দ্যাটস ওয়াই আমি ম্যাচুরিটি ভ্যালুকে ইউজ করছি। কাকে? দুই জায়গায় কাকে ইউজ করছি? ফর্মুলায় ম্যাচুরিটি ভ্যালুকে ইউজ করছি। ওয়াইটি এম এ আমরা ফর্মুলায় কাকে ইউজ করতেছি? ম্যাচুরিটি ভ্যালুকে। এখানে ওয়াইটি সি, এটা কি স্যার? ওয়াইটি সি। সি মানে কি? কল। এই কারণে আমি আর ম্যাচুরিটি ভ্যালু ইউজ করি নাই। দেখো এই ম্যাচুরিটি ভ্যালুর জায়গায় কাকে ইউজ করছি? কল ভ্যালুকে। এই ম্যাচুরিটি ভ্যালুর জায়গায় কল ভ্যালুকে। বুঝছো? তাহলে ওয়াইটি এম এর ক্ষেত্রে আমরা উপর নিচ দুই জায়গায় কাকে ব্যবহার করব? ম্যাচুরিটি ভ্যালু। বাট ওয়াইটি সির বেলা আমরা উপর নিচ দুই জায়গায় কাকে ব্যবহার করব? কল ভ্যালুকে। কাকে? একটা ডিফারেন্স পেয়েছো? আচ্ছা, এম মানে কি? ম্যাচুরিটি পিরিয়ড। কি স্যার? ম্যাচুরিটি পিরিয়ড। এই ম্যাচুরিটি পিরিয়ডকে আমরা মেয়াদকাল বলি, বাংলায় কি বলি? মেয়াদকাল। সংক্ষেপে কি বলি? এন। এই কারণে আমি ভাগ দিয়েছি কি দিয়ে? এন দিয়ে। বুঝছি নাকি বুঝি নাই? ফর্মুলায় ভাগ দিয়েছে কাকে দিয়ে? এন দিয়ে। কিন্তু এই যে সি মানে কি? সি মানে কি? কলেবল টাইম। সি মানে কি? কলেবল টাইম। এই কলেবল টাইমকে আমরা কি বলি? তলব সময়। কি বলি? তলব সময়, বা সংক্ষেপে কি? সিটি। এই কারণে এন এর জায়গায় আমরা কি লিখছি? সিটি লিখছি। বুঝছি নাকি বুঝি নাই? বুঝা গেল? ওকে। তাহলে স্যার তোমরাই বলো যে ওয়াইটিএম এর ফর্মুলা যদি আমরা মুখস্থ করি সেক্ষেত্রে ওয়াইটিসির ফর্মুলা কি আর নতুন করে মুখস্থ করার দরকার আছে? না। আমরা ওয়াইটিএম এর ফর্মুলার কয় জায়গায় চেঞ্জ করব? দুই জায়গায়। ওয়াইটিএম এ যেখানে যেখানে এমভি আছে আমি ওই এমভিগুলো চেঞ্জ করে কি বানিয়ে দিব? সিভি। আর ওয়াইটিএম এর যেখানে এন আছে ওই এনটাকে আমরা চেঞ্জ করে কি বানিয়ে দিব? সিটি। তাহলে কি হয়ে যাবে? ওয়াইটি সি হয়ে যাবে, তাই না? আচ্ছা, ওয়াইটিএম ইকুয়াল আই প্লাস এ, প্লিজ দেখো, এমভি মাইনাস এসভি ভাগ এন, আর নিচে কী হবে? এমভি প্লাস এসভি ভাগ 2 ইন্টু 100। এই যে আমি লিখলাম। বুঝছো সবাই? এখন আমি এমভিকে কি বানিয়ে দিলাম? সিভি। এমভিকে কি বানিয়ে দিলাম? সিভি। ওকে। এনকে বানিয়ে দিলাম কি? সিটি। এখন বলো এটা কি আর ওয়াইটিএম আছে? না, এটা কি হয়ে গেছে? ওয়াইটিসি হয়ে গেছে। সহজ না বলো? অনেক ইজি। আচ্ছা, অনেকের মাথা ব্লাস্ট হওয়ার উপায় না। ওকে ওকে ওকে, বাসায় চাইতে দিচ্ছি। তো এই ছিল আমাদের ভ্যালু অফ বন্ডের বেসিক। ওকে, তো আমি প্লিজ তোমাদেরকে কর্ডিয়ালি রিকোয়েস্ট করব, আমি যা কিছু বললাম প্রত্যেকটা কথা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই সবগুলো কথা যদি তুমি মাথায় রাখো তাহলে তুমি ম্যাথও সলভ করতে পারবা, তুমি সৃজনশীলও পারবা, তুমি এমসিকিউও পারবা, তুমি বোর্ড এক্সামেও ভালো রেজাল্ট করতে পারবা, তোমার স্কুলেও ফার্স্ট হইতে পারবা, গোল্ডেন, হ্যাঁ সরি কলেজে ফার্স্ট হইতে পারবা, বোর্ড এক্সামে গোল্ডেন পাবা, স্কলারশিপ পাবা, ইভেন ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পাবে ইনশাআল্লাহ, যা আমাদের সাথে ঘটে আসতেছে প্রতি বছরই। ওকে, তো ভালো থেকো সবাই।